জয় হিন্দ প্রিয় স্টুডেন্টস। আমাদের আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিনের যে কোশ্চেন ব্যাংক ফিজিক্সের সিরিজটা আমরা আলোচনা করছিলাম সেমিস্টার 3-র জন্য, তার যে মডেল পেপার 11 নিয়ে আমরা আলোচনা করব। এবং আমাদের আজকের পেপারটির জন্য রিকোয়েস্ট করেছে শাহিন। অনেক অনেক ধন্যবাদ তোমাদের এইভাবে আমাদেরকে এতটা সাপোর্ট ভালোবাসা দেওয়ার জন্য। এবং তোমাদের কমেন্টের মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে আমাদের এই ভিডিওগুলো তোমাদের এইচএস পরীক্ষার্থীদের জন্য একটু হলেও সাহায্য করছে এবং তোমাদের প্রিপারেশনকে একটু হলেও এগিয়ে নিয়ে যাচ্ছে। তার জন্য তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট পাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলো তাহলে আমরা ভিডিওতে চলে যাই। প্রথম কোশ্চেনটা পড়ো। প্রথম কোশ্চেনটা বলেছে যে ধাতুর পরাবৈদ্যুতিক ধ্রুবক অসীম। হ্যাঁ, মনে রাখবে অন্তরক পদার্থের ক্ষেত্রে সেক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবক যতটা সম্ভব কম হয়, ঠিক আছে। এবং আদর্শ অন্তরকের ক্ষেত্রে, অর্থাৎ যদি আদর্শ হয় তাহলে সেই মানটা আসে 0। ওকে। আর ধাতুর ক্ষেত্রে তাদের কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে না এবং যেটা থাকে সেটা অসীম। তাদের প্রচুর পরিমাণে পরাবৈদ্যুতিক ধ্রুবক, যে কারণে তারা প্রচুর পরিমাণে কারেন্ট ফ্লো করাতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে ইনফিনিটিভ, অতএব এটা সত্য। ওকে, আমাদের যে মানটা দিয়েছে সেটা সত্য, মানে কারণটা সত্য না, সরি, বিবৃতিটা 1, বিবৃতি 1টা সত্য। বিবৃতি 2 কি বলছে? ধনাত্মক এক্স অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র ক্রমশ বৃদ্ধি পেলে সমবিভব তল ওয়াই জেড তলের সমান্তরাল হবে। ও আচ্ছা, যদি এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, তো আমরা কাজ করি এইটাকে এক্স অক্ষ ধরে নিই, তাহলে এইটা ওয়াই এইটা জেড, ঠিক আছে। তো কন্টিনিউ তড়িৎ ক্ষেত্রগুলো বলছে এইভাবে আসছে। ওকে, কন্টিনিউ তড়িৎ ক্ষেত্র যে প্রাবল্যটা এইভাবে আসছে, তাহলে অবশ্যই তার যে সমবিভব তল, আমরা জানি যে সমবিভব তল এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে বল লেখা, এরা পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে। তার মানে কি এই এই যে বক্সটা আছে, অর্থাৎ এর পিছনে এইভাবে তললেতে এইভাবে আসতে থাকবে, ঠিক আছে। অর্থাৎ তাদেরকে লম্বভাবে ছেদ করে করে আসতে থাকবে, তাহলে এটাও সত্য। ওকে, অর্থাৎ আমাদের পিছনে যেমন দেওয়ালটা, এই দেওয়ালটার সাথে আমাদের পেনটা যদি হয় একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের বল লেখা, তাহলে এটার সাথে এটা লম্বতে কাজ করছে, আর লম্বতে কাজ করা মানে সেটাকে লম্বভাবে ছেদ করবে, তাহলে এটাও সত্য। আচ্ছা, এরপর আমাদের অপশন কি বলেছে? বিবৃতি 1 সত্য। হ্যাঁ, হ্যাঁ, এটা যেহেতু এক্স অক্ষ বরাবর আসছে, মানে ধরো এই পেনটা এক্স অক্ষ বরাবর এগিয়ে আসছে, তাহলে তার যে বোর্ডটা ওয়াই জেড তলে আছে অবশ্যই, ঠিক আছে। তাহলে এটা সত্যই, অর্থাৎ দুটোই সত্য সিটা, অর্থাৎ অপশন সি এক্ষেত্রে আমাদের জন্য সঠিক অ্যান্সার, ঠিক আছে, মানে দুটোই সত্য। ওকে, নেক্সট আমাদের 2 নম্বর কোশ্চেনটা দেখো। 2-এর প্রশ্নটা পড়ো। বায়ু মাধ্যমে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে অবস্থিত দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল সর্বনিম্ন বল। আচ্ছা, সর্বনিম্ন বল তার মানে বোঝার চেষ্টা করো যে দুটো আধান আছে, ধরো এটা Q1 আর এটা Q2, ঠিক আছে। এই দুটো আধানের মান যদি সর্বনিম্ন হয় তাহলে বলটা সর্বনিম্ন হবে, কারণ এদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা সেটা 1 মিটার বলে দিয়েছে, এটা ফিক্সড, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম? যে আধান দুটোর মান সর্বনিম্ন হলে তবেই সেটা, এখানে যে এদের মধ্যবর্তী ফোর্সটা সেটা সর্বনিম্ন হবে। এখন বোঝার চেষ্টা করো যে সর্বনিম্ন হতে গেলে আমাদের ফোর্সটা কি আছে? F সমান 1/4 পাই এপসিলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার, এটাই তো ফর্মুলা। তাহলে বোঝো যে Q1 Q2 যদি সর্বনিম্ন হয়, এর সর্বনিম্ন মান কত হতে পারে? একটা ইলেকট্রনের আধান কত হয়? 1.6 10⁻⁻19, অর্থাৎ বা 1.609 ইন্টু 10⁻⁻19 এত কুলম্ব। এটা হচ্ছে মিনিমাম আধান, এর নিচে তো আর যেতে পারি না। তাহলে এক কাজ করো, Q1 Q2 জায়গায় একটাকে Q2 এবং Q1 এদের উভয়ের জন্য এই মানটা বসিয়ে দাও। তাহলে এখানে দেখো 1/4 পাই এপসিলন 0 মান কত হয়? 9 ইন্টু 10⁻9, ঠিক আছে। Q1 Q2 মানে 1.6 ইন্টু 10⁻⁻19, দুটোই তো একই মান, তাহলে স্কোয়ার করে দাও একবারে, এইখানে দুটোর মান বসিয়ে দিয়ে স্কোয়ার, আর স্কোয়ারটা মানে 1 মিটার, তাহলে 1 স্কোয়ার। এটাকে একটু ক্যালকুলেট করো, কি করে করা যায়। আচ্ছা, এক কাজ করি, 9 গুণিত 10⁻9, 1.6 স্কোয়ার মানে হয় 2.56 ইন্টু 10⁻−38, 19 দুগুণ 38, ঠিক আছে, 10⁻−38। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছি 9 6 54, 5 9 45, আর 5 45 আর 5 50, হাতে 5, 9 দুগুণ 18, 5 23 ইন্টু 10⁻38 মাইনাস 9 কত হয়? -29। আচ্ছা, কাজ করে একটা দশমিক এইদিকে নিয়ে আসি, 2.304, কারণ দুটোই করে রাখলাম, কি উত্তর আছে জানি না, এটাও আসতে পারে এটাও হতে পারে, যেটা দেবে সেটা অ্যান্সার, ঠিক আছে। দেখি 2.304 10⁻28 নিউটন। ওকে, তাহলে অ্যান্সার চলে এসছে। অপশন কোনটা এলো? অপশন এসছে দেখো, অপশন সি, মানে এই অ্যান্সারটা অপশন সি, ঠিক আছে। বুঝতে পারা গেছে? মনে রাখবে যে এটা যদি 1 কুলম্ব হতো সেটা কিন্তু বিরাট বড় আধান, ঠিক আছে। যদি এই দুটোর মান 1 কুলম্ব হয় তাহলে 1 স্কোয়ার করলে এই টোটাল মানটা হবে 9 ইন্টু 10⁻9, এটা একটা বড় মান। কিন্তু সর্বনিম্ন বলছে যখন, এই আধানগুলোকেও সর্বনিম্ন হতে হবে। আর আমরা জানি যে ইলেকট্রনের আধানের থেকে এর নিচে, মানে ইলেকট্রনের যে আধানের কোয়ান্টাইজেশন তোমরা জানো, বা আধানের অখণ্ডীকরণ, ওর নিচে মানে ওই আধানটাকে ভাগ করা যায় না। সো
এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 3 প্রশ্নটা পড়ো। 60 অ্যাম্পিয়ার আওয়ার সামর্থ্যের একটি কোষ সম্পূর্ণভাবে খড়িত অবস্থায় আছে। 5 অ্যাম্পিয়ারের কোষটিকে আহিতকরণের জন্য প্রদত্ত 3টে সমবায়ের মধ্যে কোনটা ঠিক? 3, 12, 4, 8। আচ্ছা, 60 অ্যাম্পিয়ার আওয়ার এটা হচ্ছে কোষের সামর্থ্য, তোমরা জানো তো? মানে হচ্ছে যে তোমরা মোবাইল ইউজ করো সবাই, ইভেন তোমরা যারা এই ভিডিওটা দেখছো ম্যাক্সিমাম মোবাইলই দেখছো, দু একজন হয়তো ল্যাপটপ বা কম্পিউটার ইত্যাদি। তো ওই যে মোবাইলে ব্যাটারিটা দেখবে তোমরা বিভিন্ন রকম ইউজ করো, কেউ হয়তো 3000 mAh, 5000 mAh, 6000 mAh, 10,000 mAh। এই যে mAh থাকে না, mAh এর মানে হচ্ছে মিলি অ্যাম্পিয়ার ইন্টু আওয়ার। ঠিক আছে, অর্থাৎ মিলি অ্যাম্পিয়ারকে সময় দিয়ে গুণ করলে, তার মানে হচ্ছে তোমরা যখন ফোনটাকে পুরো ডিসচার্জ করে ফেলছো 0 ডিগ্রিতে, সরি ডিগ্রি হয় না, মানে চার্জটা যখন 0% দেখাচ্ছে, ওটা পার্সেন্টেজে ওখানে মোবাইলে একটা সুবিধা, পার্সেন্টেজে প্রকাশ করে। আর যখন আবার 100% করছো, ওকে, মানে একবার ফুল চার্জ করছো, একবার পুরো ডিসচার্জ করে দিচ্ছ। তো এই ফুল চার্জ করার পর সে 0 পর্যন্ত যেতে যতটা আধান পাঠাবে সেটা হচ্ছে তার সামর্থ্য। এবার যদি তোমরা ধরো 6000 mAh যদি ব্যাটারি ইউজ করো, বা ধরো কেউ হয়তো 8000 mAh এর ব্যাটারি, মানে মোবাইলটা যেটা ইউজ করছো, তাহলে 6000 তুলনায় 8000 যেহেতু বড়, তার মানে সেই 100 থেকে 0-তে যেতে গেলে 8000 ইন্টু, এরপর ডিপেন্ড করবে কি হারে সে আধানটা পাঠাবে সেটা বোঝার জন্য। দেখো আমাদের যে মানটা দিয়েছে 60, এটাকে আমরা ভাঙতে পারি, 60টাকে 3 × 20 করতে পারি, লিখতে পারি 5 × 12, এটা লিখতে পারি 4 × 15, এরকম করে অনেক ভাবে লেখা যায়। ঠিক আছে, এর মানে হচ্ছে যদি আমরা অ্যাম্পিয়ারটাকে 3 অ্যাম্পিয়ার ভাবি, অর্থাৎ 3 অ্যাম্পিয়ার হারে যদি কারেন্ট পাঠাতে হয়, তাহলে টোটাল যে আধান পাঠাবে সেটা 20 ঘন্টা ধরে পাঠাবে। যদি 5 অ্যাম্পিয়ার হারে যদি তারা কারেন্ট পাঠায়, মানে অ্যাম্পিয়ারটা 5, তাহলে টোটাল যতক্ষণ কারেন্ট পাঠাবে সেটা হচ্ছে 12 ঘন্টা। একইভাবে 4 অ্যাম্পিয়ার করে হলে 15 ঘন্টা। বোঝাতে পেরেছি? তার মানে এখান থেকে দেখো 5 অ্যাম্পিয়ার গণিত 12 ঘন্টা এইভাবে লিখতে পারি, অর্থাৎ 60 অ্যাম্পিয়ার আওয়ারটাকে। যে কারণে সে যদি কন্টিনিউ কি জানতে চাইছে, 5 অ্যাম্পিয়ার হারে এই কোষটিকে আহিতকরণের জন্য কতগুলো, মানে কতটা সময় লাগবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে 12 ঘন্টা। ওকে, অর্থাৎ তোমাদের মোবাইলটা ফুল চার্জ করার পর 0-তে নিয়ে আসা পর্যন্ত যে টোটাল কারেন্ট মানে আধান পাঠাচ্ছে, এটা অ্যাকচুয়ালি আধানের একক হয়। কিউ সমান আইটি, তোমরা জানো তো? কিউ সমান আইটি, আই মানে অ্যাম্পিয়ার ইন্টু টি মানে ধরো এখানে সেকেন্ড, সেকেন্ডের জায়গায় এখানে লেখা হচ্ছে আওয়ার। আওয়ার মানে হচ্ছে তোমরা জানো 3600 সেকেন্ড। ঠিক আছে, তার মানে কতটা টোটাল আধান পাঠাবে, যার সামর্থ্য যত বেশি, মানে যত এমএইচটা বেশি হবে, তত সে বেশি সময় ধরে আধান পাঠাতে পারবে, মানে বেশি কারেন্ট পাঠাতে পারবে। আর বেশি কারেন্ট পাঠানোর জন্য মোবাইলটা অনেকক্ষণ ইউজ করতে পারবে। বুঝলে, মানে শুধু মোবাইল নেই, যে কোনো ডিভাইস, যে কোনো ডিভাইস। ওকে ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা আসছে? 12 ঘন্টা। আচ্ছা, এটা অ্যান্সার দেখে নিই একটু। 12 ঘন্টা মানে হচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে, ওর বাবা বিটা কেমন লিখলাম, অপশন বি এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 4 নম্বর কোশ্চেনে চলে যাও। পরিবাহীর মধ্য দিয়ে যখন মুক্ত ইলেকট্রনের স্রোত বেগ মানে বিচলন বেগ ভি, তখন পরিবাহীর মধ্য দিয়ে আই মানে তড়িৎ প্রবাহ যায়। পরিবাহীর ব্যাসার্ধ ও প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হলে স্রোতের বেগ হবে। আচ্ছা, তোমরা যে বিচলন বেগের রাশিমালাটা মনে আছে সবাই, আই সমান এন ই এ ভি। এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, অর্থাৎ যে তামার তারটা নেওয়া হচ্ছে, ধরো এটাকে মোটা করে আনলাম তামার তারটা, তো এই যে এই অংশটা এটা হচ্ছে প্রস্থচ্ছেদ। ঠিক আছে, আর যে বেগে ইলেকট্রনগুলো হোক বা আধানগুলো ছুটছে ধরো, সেটা হচ্ছে ভি। আর ইটা হচ্ছে ইলেকট্রনের আধান, এনটা হচ্ছে আধান ঘনত্ব। এগুলো সব দেওয়া আছে। ওকে, এরপর আমাদের কি জানতে চেয়েছে? আই সমান আমরা জানি এন ই এ ভি। ঠিক আছে, এইটার মান সবাই জানো। এখন বলছে প্রবাহ মাত্রা দ্বিগুণ করছি, তার জন্য প্রস্থচ্ছেদটা দ্বিগুণ করছি, মানে ব্যাসার্ধটা দ্বিগুণ করছি, অর্থাৎ R2 সমান 2R1 আর I2 সমান 2I1, এইটা চেঞ্জ করছি। তাহলে এখানে বলেছে যে ভিটার মান কিভাবে চেঞ্জ হবে। আচ্ছা, এক কাজ করি, আই সমান তো আমরা এটা পেলাম, এখন যদি ব্যাসার্ধটা দ্বিগুণ করি তাহলে প্রস্থচ্ছেদটা কিরকম আসছে গো? ব্যাসার্ধটা যখন দ্বিগুণ করব, R2 সমান 2R1, তাহলে R2 স্কোয়ার করলে কত হয়? 4R1 স্কোয়ার। এখান থেকে পাই R2 স্কোয়ার সমান 4 ইন্টু পাই R1 স্কোয়ার, তাহলে A2 সমান হচ্ছে 4 ইন্টু A1, তাই তো 4A1। এর মানে হচ্ছে ব্যাসার্ধ দ্বিগুণ করলে প্রস্থচ্ছেদ দ্বিগুণ হয়ে 4 গুণ হয়ে যাচ্ছে। তাহলে এন, এটাকে I2 লিখছি, 2I লিখছি, 2I সমান এন ই ইন্টু 4A ইন্টু V2 লিখছি। আচ্ছা, এখন বোঝার চেষ্টা করো, এন ই 4টাকে আলাদা করে বাইরে বার করিনি, এ ইন্টু 4V2। এ নিয়ে মানে কি, এখান থেকে মানটা চেঞ্জ করে নিচ্ছি, এটাকে লিখতে পারি I/V সমান হচ্ছে এন ই এ, তাহলে এটাকে লিখছি I/V ইন্টু 4V2। বোঝাতে পেরেছি? আচ্ছা, এটাকে লিখছিলাম 2I, এই যে এই জায়গাটা, তাহলে 2I সমান হচ্ছে এটা, তাহলে এখান থেকে আইটা কেটে দাও, আইটাকে কেটে দিলে কি পাচ্ছি? ভিটাকে এইদিকে গুণ করে দাও, 2V সমান 4V2, তাহলে এখান থেকে V2 সমান V/2। ওকে,
অর্থাৎ আমরা একটু জাস্ট কম্পেয়ার করে বসিয়ে দিলাম, আই এর জায়গায় এটা ছিল 2i, যখন হয়ে যাচ্ছে প্রবাহ মাত্রা দ্বিগুণ হচ্ছে তখন প্রস্থচ্ছেদটা 4 গুণ হচ্ছে। কিভাবে পেলাম সেটা, ব্যাসার্ধ যেহেতু দ্বিগুণ হচ্ছে তাহলে প্রস্থচ্ছেদ অবশ্যই 4 গুণ। তো সেক্ষেত্রে ভি2 ধরে নিয়েছিলাম, তার যে বিচলন বেগটা বা স্রোত বেগ, দিয়ে এই মানগুলোকে একটু এদিক ওদিক করে, কারণ এখানে অনেকগুলো আননোন আছে, আইটা আছে, এটা আছে, ভিটা আছে, তাই একটাকে দূর করে দিতে হলো, মানে একটাকে হাঁটিয়ে দিতে হলো আর কি। তো এরপর এখান থেকে আমরা আইটা জায়গা বসে কম্পেয়ার করে পাচ্ছি v/2। তাহলে এরপর আমাদের একটু অপশন ফলো করো, অপশন বিটা হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি আমাদের জন্য সঠিক অ্যান্সার। ভালো করে বোঝো কোশ্চেনটা, দিয়ে 5-এর কোশ্চেনটা পড়ো। 5-এর প্রশ্নটা বলেছে একটি আহিত কণাকে বি ভেক্টর সমান 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ ইন্টু 10⁻² টেসলা মানের চৌম্বক ক্ষেত্রে গতিশীল করলে আহিত কণাটি ত্বরণ হয় এ ভেক্টর সমান এত, এক্ষেত্রে এক্স এর মান কত? আচ্ছা আমি একটু লিখে নিই, বি ভেক্টর সমান বলে দিয়েছে যে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ ইন্টু 10⁻² এত টেসলা। ঠিক আছে, আর একটা দিয়েছে যে এ ভেক্টর সমান এক্স আই ক্যাপ, মানে ত্বরণটা এক্স আই ক্যাপ প্লাস না মাইনাস প্লাস 2j ক্যাপ প্লাস 2j ক্যাপ এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো তোমরা জানো যে কোনো কণা যদি চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে, মানে চৌম্বক ক্ষেত্রের অবিলম্বে যদি কোনো কণা প্রবেশ করে, তাহলে অর্থাৎ কণাটার বেগ ধরে এই বরাবর সে ঘুরছে, ঠিক আছে, সেক্ষেত্রে তার যে ফোর্সটা মানে লরেন্জ চৌম্বক বল প্রতি ক্ষেত্রে কোন দিকে কাজ করে গো? প্রতি ক্ষেত্রে সেন্টারের দিকে কাজ করে। ওকে, মানে যত সে ঘুরতে থাকবে, যে পয়েন্টে আসো না এই পয়েন্টে এসে গেলো তখন এই সেন্টার দিকে কাজ করছে, এই পয়েন্টে এসে গেলো সেন্টার দিকে কাজ করছে, যেটা তাদের অভিকেন্দ্র বলে যোগান দেয়, এটা তোমরা জানো। এবং ধরে নাও এই পয়েন্টে তার বেগটা ভি আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, আর ফোর্সটা ধরো এই বরাবর, অর্থাৎ লরেন্জ বল, যেটা লরেন্জ চুম্বক বল, এটা তার মানে এটাই দাঁড়াচ্ছে তার ফোর্স যেদিকে সেই দিকে তো ত্বরণ হবে। আর বি ভেক্টরটা ধরে নাও যে এই বরাবর বেরিয়ে আসছে, মানে বোর্ডের তল বরাবর পেনটা যেভাবে আছে এই যে ডট করে গোল করেছি না, তার মানে ওই বরাবর বেরিয়ে আসছে। তাহলে এখানে এ ভেক্টর যেদিকে হয়, এ ভেক্টর মানে এ ভেক্টর যেদিকে এফ সেদিকে হবে এফ সমান এম এ, তোমরা জানো। তাহলে এখানে এটাও জানি যে চৌম্বক বল কার্যহীন বল, চৌম্বক, আচ্ছা এটা চৌম্বক বল কার্যহীন বল, ঠিক আছে। তো তাহলে দেখো চৌম্বক বল কেন কার্যহীন, বুঝতে পারছো যে এইটা এফ ভেক্টর এইদিকে কাজ করছে কিন্তু বি এর তলে, মানে যেদিকে বিটা বেরিয়ে আসছে তার সাপেক্ষে এফটা এখানে পারপেন্ডিকুলার, এটা বোঝা যাচ্ছে তো। অর্থাৎ আমি আরেকবার বলছি, এই বরাবর ধরে এফটা বেরিয়ে আসছে, আর এই যে পয়েন্টটা গোল করে দিচ্ছি মানে বোর্ড বরাবর অর্থাৎ পেনটা বরাবর, এটা হচ্ছে বি ভেক্টর ডিরেকশন। ওকে, তো কোন এক পয়েন্ট আমি ধরে নিচ্ছি, যে কোনো পয়েন্টের ক্ষেত্রে বারবার চেঞ্জ হচ্ছে এফটা ঠিকই, কিন্তু লম্ব থাকবে সবসময়, মানে এইটা ধরো পেনটার সাপেক্ষে এই যে অ্যারোচনাটা যতই ঘুরুক না কেন সবসময় লম্ব থাকবে, এই বোর্ডটার সাথে যেহেতু পেনটা লম্ব। তাহলে যেহেতু কার্যহীন বল, তাহলে এখানে করে দাও এফ ডট বি সমান 0, বা এফ ভেক্টর ডট বি ভেক্টর, বা এম এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 0, বা এ ডট বি সমান 0। এমটা তো 0 হতে পারে না, যে কোনো বস্তু একটা ভর থাকবে ধরে নিয়ে। তাহলে এখান থেকে বসিয়ে দাও, এ মানে হচ্ছে তোমার এক্স আই ক্যাপ প্লাস 2j ক্যাপ ডট 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ ইকুয়াল 0, 10⁻²টা ওইদিকে নিয়ে চলে গেলে 0 হয়ে যাবে, সেই জন্য আর লিখলাম না। তাহলে এখান থেকে কি আসছে 3x 2 আর 4, মানে 4 4 4 2 8 সমান 0। তাহলে 3x সমান -8, x সমান -8/3। ওকে, x এর মান -8/3। তাহলে অপশন দেখি, অপশন সিটা হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, x এর মান পেলাম -8/3। এটা হচ্ছে আমাদের মানে এই মানের জন্য যে ফোর্সটা সেটা এমনিতেই 0 হচ্ছে, যে কারণে সে কার্যহীন বল। নেক্সট, আই প্রবাহ মাত্রাযুক্ত একটি বৃত্তাকার লুপের চৌম্বক ভ্রামক এম এবং লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বি1 প্রবাহ মাত্রা স্থির রেখে এম এর মান দ্বিগুণ করলে বৃত্তাকার লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বি2 হয়, b1/b2 এর অনুপাত কত? ওকে, তোমরা জানো যে যে কোনো বৃত্তাকার লুপের জন্য, এটা ধর একটা বৃত্তাকার লুপ, ঠিক আছে, এন পাকের ধরো লুপ, এনটা হচ্ছে পাক সংখ্যা আর তার ব্যাসার্ধটা ধরে নাও আর। ওকে, আচ্ছা আমরা জানি যে বৃত্তাকার লুপের জন্য হোক বা হ্যাঁ বৃত্তাকার লুপের জন্যই, যে ক্ষেত্রে তার যে চৌম্বক দ্বিমেরু ভ্রামক, অর্থাৎ ভ্রামক বলে আমি সংক্ষেপে লিখলাম, ভ্রামকের মান কত হয় গো? NIA, বোঝা যাচ্ছে? এইটাকেই বলা হয়েছে এম, মানে অ্যাকচুয়ালি I ইন্টু এ, অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার, এটা তোমরা মনে রাখবে। আচ্ছা এটাকে বলেছে এম, এবং সেক্ষেত্রে যে ইয়েটা চৌম্বক ক্ষেত্রটা সেটা হচ্ছে বি ওয়ান মানে তাহলে লিখতে পারি পাই ইন্টু μ0I/2r, আর এমটাকে আমি লিখতে পারি, এমটার মানে হচ্ছে NI ইন্টু এ, মানে NAI। ওকে,
এখন বলেছে এমটা দ্বিগুণ করা হচ্ছে, তাহলে 2m যখন হয়ে যাচ্ছে তখন তার যে চৌম্বক ক্ষেত্র তখন বলছে সেক্ষেত্রে কি হচ্ছে B2 হচ্ছে। আচ্ছা একটা জিনিস বোঝার চেষ্টা করো, m এর জায়গায় যখন 2m লিখবো তার মানে কি লিখবো, n ইন্টু এটাকে ধরো A2 ইন্টু I লিখছি, তাহলে কিভাবে এমটা 2m হবে গো, অবশ্যই এটা ডবল হয়ে যাচ্ছে, তার মানেই হচ্ছে যে এক্ষেত্রে এটা যখন ডবল হয়ে যাচ্ছে, দেখো এ মানে আমরা কি জানি পাই আর স্কোয়ার, তাই তো, আর A2 আমি লিখছি এটাকে, এটা যেমন A2 লিখেছি, A2 মানে হচ্ছে পাই R2 স্কোয়ার, অবশ্যই এমটা যদি ডবল হয়, ডাইরেক্ট যদি ডবল হয় তাহলে এনটা তো একই আছে, আইটাও একই আছে, তাহলে পড়ে কে রইলো এটা, অবশ্যই A2টা ডবল হয়ে যাবে, অর্থাৎ A2 সমান হচ্ছে 2a, তার মানে 2 ইন্টু পাই আর আর স্কোয়ার, এটাকে লিখলাম। তাহলে এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি, R2 স্কোয়ার সমান 2r স্কোয়ার, ঠিক আছে, তাহলে R2 সমান √2 ইন্টু আর, এটা আমরা একটু করে রাখলাম। তাহলে দেখো B1 ছিল এটা, আর B2 মান কত হয়ে যাবে তখন, মিউ0, আইটা একই আছে 2, এখানে R2 হয়ে গেছে, মানে ব্যাসার্ধ চেঞ্জ হতে বাধ্য, কেন বললাম, এমটা যখন 2m হচ্ছে এটা অবশ্যই চেঞ্জ হচ্ছে, না হলে আর কেউ তো চেঞ্জ হয়নি, আর এ চেঞ্জ হচ্ছে মানে প্রস্থচ্ছেদ, এই যে ক্ষেত্রফলটা সেই এরিয়াটা যখন চেঞ্জ হচ্ছে অবশ্যই ব্যাসার্ধ চেঞ্জ হচ্ছে এই আকারে, ঠিক আছে। তাহলে দেখো এটা থেকে আমরা একটু লিখতে পারি B1/B2 সমান হচ্ছে μ0I বাই 2r1 ডিভাইডেড বাই μ0I বাই 2r2। আচ্ছা এগুলো কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, তাহলে পরে গেলে উল্টে যাবে, R2/R1, R2 মানে হচ্ছে এখান থেকে বসে দাও √2r বাই আর সমান √2। আচ্ছা এখান থেকে দেখো তাহলে B1/B2 কত পাচ্ছি, √2, ঠিক লিখেছি তো, এখানে জানতে কি চেয়েছে, হ্যাঁ B1/B2, ওকে, এটা একটু গোলমাল পাকিয়ে যায়, B2/B1 হয়ে গেলে উল্টে যাবে, আর B1/B2 ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা আসছে, √2 আছে কোনটা, অপশন সি। ওকে, একটু ভালো করে বুঝে নাও, যে ভ্রামক যখন বলেছে এম, এরপর বলেছে ভ্রামকটা ডবল করছি, ভ্রামক তখনই ডবল হবে পাক সংখ্যা আই যেহেতু একই, এটা ডবল হয়েছে, এ ডবল হওয়া মানে A2 সমান 2a, A2 মানে হচ্ছে পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল, তার মানে এটা হবে 2 ইন্টু পাই আর স্কোয়ার, এখান থেকে R2 R1 সম্পর্ক পেলাম, B1/B2 তো মান বসিয়ে দিলাম, দিয়ে একটু অনুপাত বার করলাম, ঠিক আছে। ওকে, নেক্সট পরের কোশ্চেন দেখো 7, যদি এল এবং আর যথাক্রমে আবেশাঙ্ক এবং রোধক সূচিত করে তবে প্রদত্ত কোনটির মাত্রীয় সংকেত কম্পাঙ্কের মাত্রীয় সংকেতের অনুরূপ হয়। আচ্ছা এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন, কম্পাঙ্ক মানে হচ্ছে ধরো ওমেগা সমান 2πf, এখানে এফটাই ধরে নাও কিংবা ওমেগা ধরো, ওমেগার যে একক হয় সেটা কি হয় 1/সেকেন্ড মানে সেকেন্ড ইনভার্স, আর এফটাকে সেই ক্ষেত্রে বলা হয় হার্জ, ঠিক আছে তো। তাহলে দেখো ওমেগাটা হচ্ছে 1/সেকেন্ড মানে 1/টাইম হবে। আচ্ছা আমাদের এর মধ্যে আবার বোঝার চেষ্টা করো, ই সমান d/dt তোমাদের মনে আছে, আমি আর মাইনাস আর নিলাম না, লেঞ্জের সূত্রটা সবগুলো ধরছি না, ই সমান মাইনাস d/dt ধরে নাও, জাস্ট মড ভ্যালু। আচ্ছা ফাই সমান li জানো, তার মানে ই সমান l ইন্টু di/dt, এটা বুঝতে পারছো যে এখানে ফাইয়ের জায়গায় li বসালাম। এখান থেকে দেখো ই যায় আবার কি তড়িৎচলক বল, তো ভোল্টেজ, আচ্ছা এটাকে আমি লিখছি i ইন্টু আর সমান l ইন্টু di/dt। তাহলে দেখো আই এর যা মাত্রা হবে, ডিআই মানে কারেন্টই তো, ক্ষুদ্র কারেন্ট, তাহলে এই দুটোকে কাটিয়ে দিলাম, আই এর মাত্রা আর এর মাত্রা, আই এবং ডিআই এর মাত্রা একই, পড়ে কে রইলো R/L সমান হচ্ছে 1/dt, 1/dt মানে 1/সেকেন্ড, ঠিক আছে, অর্থাৎ ডিটি মানে একটা ক্ষুদ্র টাইম, তাহলে সেকেন্ড, তার মানে 1/সেকেন্ড কার আসছে R/L, তাহলে উল্টে দিলে কি হয় L/R হলে শুধু সেকেন্ড হতো। আমাদের জানতে চেয়েছে যেহেতু 1/সেকেন্ড, কেন বলো তো, এখানে ফ্রিকোয়েন্সি জানতে চাইছে, ওমেগা মানে কৌণিক কম্পাঙ্ক বা এফটা হচ্ছে শুধু ফ্রিকোয়েন্সি, তো যেটাই করি না কেন 1/সেকেন্ডটা বার করতে হবে, তাহলে এটার অনুযায়ী অ্যান্সার কোনটা আসতে পারে, R/L মানে অপশন এটা হচ্ছে R/L, তাহলে অপশন এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারা গেছে, এখানে বেসিক সূত্র কিন্তু এটাকে স্টার চিহ্ন দিয়ে রাখছি, মানে 1 কোটি স্টার দিলেও তাকে কমতে দেওয়া হবে আর কি, এটা থেকে এত কোশ্চেন আসে। ওকে, বিবৃতি, 5 হেনরি আবেশাঙ্কের একটি বিশুদ্ধ আবেশকে ডিসি বর্তনীতে প্রতিরোধ অসীম হয়। এটা আবার কি কথা। আচ্ছা আবেশক জানো তো, আবেশকের যে প্রতিঘাত সেটা হচ্ছে এক্সেল সমান ওমেগা এল, ঠিক আছে, এলটা হচ্ছে আবেশাঙ্ক বা সাবেশাঙ্ক, 5 হেনরি হোক আর যে মানে হোক, বলেছে প্রতিরোধ অসীম ডিসি বর্তনী। আচ্ছা ডিসি বর্তনী মানে ধরো কারেন্টের সাথে যে টাইমের ফ্রিকোয়েন্সি মানে গ্রাফটা সেটা প্রায় স্মুথ থাকে, যদি নেমে গেল এটা, যাই হোক মানে প্রায় একই থাকে ধরে নাও, তাহলে সেক্ষেত্রে ওমেগাটা প্রায় 0 ধরে নিতে পারো, তাহলে এটা যখন 0, এক্সেল এর মান অবশ্যই 0 হবে, তার মানে কি প্রতি বাধাটা 0 হয়ে যাচ্ছে, নট অসীম, তাহলে অসীম নয় কিন্তু, তার জন্য আমরা পাশের ঢেড়া চিহ্ন মানে কাটা চিহ্নটা দিয়ে রাখলাম, ঠিক আছে। ওকে, এটা ছোটবেলায় দাদু বলতে ঢেড়া চিহ্ন, তোমরা সে অনেকে দেখে থাকবে হয়তো, ওই সন জানো তো, সন গাছ পাট গাছ, সন গাছে সে দড়ি পাকানো হয় না, ওই সন গাছে দিয়ে ঝুলিয়ে দড়ি পাকাতো ঘুরি ঘুরি,
ঘুরিয়ে দিত, দিয়ে গরুর দড়িয়ারে তৈরি করতো অনেকটা এরকম দেখতে। সেই থেকে ছোটবেলা থেকে দাদু আমাকে শিখিয়েছে এটা ঢেড়া চিহ্ন। তো তোমরাও শিখে রাখতে পারো। মানে আর এগুলো দেখতে পাওয়া যায় না অ্যাকচুয়ালি, এখন তো সব নাইলনের যুগ, নাইলন দড়ি দেখতে পাওয়া যায়। যেখানে শন গাছ পাট গাছ খুব কম দেখি, পাট গাছটা তবুও আছে, শন গাছটা চাষটা কমই হয়। ওকে, আচ্ছা নেক্সট। আটেরটা তাহলে প্রথমেরটা মিথ্যা হলো, মানে হ্যাঁ ভুল হলো আর কি, অসীম হয় না। বিবৃতি 2 কি বলছে, আবেশকের প্রতিরোধ এক্সেল সমান 2πfl। হ্যাঁ, এই তো এটা লিখেছি তো, ওমেগা মানে 2πf ইন্টু এল, তার মানে এটা সত্য। কিন্তু প্রথমে অর্থাৎ 1 নম্বর যে বিবৃতি মিথ্যা, আর 2 নম্বর যে বিবৃতি সেটা কিন্তু সত্য। আমরা সত্য মিথ্যা বোঝাতে ক্রস চিহ্ন আর টিক চিহ্ন দিয়ে রাখলাম আর কি, মানে ঢেরা কাটা চিহ্ন। আচ্ছা তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কি দাঁড়াচ্ছে গো? যদি বলতো যে এটা ওই এসি বর্তনী, এসির ক্ষেত্রে কিন্তু ফ্রিকোয়েন্সি থাকে, ধরো 50 হার্জ, 100 হার্জ, 60 হার্জ যাই থাকে না, তখন কিন্তু এই ওমেগাটা তত দিয়ে মান আসতো, 0 হতো না। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়াতে পারে, 1 মিথ্যা 2 সত্য, মানে অপশন বি। ঠিক আছে, অপশন বিটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট 9 কোশ্চেনটা ফলো করো। 9 প্রশ্নটা বলেছে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের সঙ্গে জড়িত তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র বি, ই আর বি, তড়িৎচুম্বকীয় তরঙ্গটি গতির অভিমুখ কোন দিক বরাবর হয়? এটা তো জানোই তোমরা, বহুবার কোশ্চেনটা এসছে। এটা ধরো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এই বরাবর যদি বি হয় আর এই বরাবর যদি ই হয়, এই ভেক্টর বরাবর, তাহলে কে ভেক্টরটা হয় এইদিকে, মানে ই ক্রস বি, অর্থাৎ ই থেকে বি এর দিকে যাচ্ছি। এটা আমি বহুবার এই আঙুলের সাহায্যে তোমাদেরকে দেখাইছি যে উপর দিকে ই, এই দিকে ধরো বি, তখন ওই দিকে যাচ্ছে কে ভেক্টর, মানে কি প্রপাগেশন ভেক্টর বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে চলরাশিটা, অর্থাৎ ই থেকে বি এর দিকে যাবো। ঠিক আছে, ই থেকে বি এর দিকে, তাহলে ই ক্রস বি। ওকে, অর্থাৎ ই ক্রস বি ভেক্টর, মানে এটাকে পয়েন্টিং ভেক্টর বলে, তোমরা জানো, মিউ0 ভাগ করে দিলে। আচ্ছা অ্যান্সার দেখা মাত্র এগুলো অ্যান্সার দেখবে, দাগ দিয়ে বেরিয়ে চলে যাবে, সময় নষ্ট করবে না, কারণ এগুলো হচ্ছে স্কোরিং কোশ্চেন বলতে পারো, দেখা মাত্রই অ্যান্সার। তো প্রথম রাউন্ডে যখন এমসিকিউ সলভ করে নিয়ম তাই 3টা রাউন্ড ফলো করতে পারো। ধরো তোমাদের টাইম যদি 1 ঘন্টা 15 মিনিট বা 1.5 ঘন্টা যাই দিক, সেক্ষেত্রে তুমি তার 4 ভাগে 1 ভাগ করে টাইমটা ভাগ করে নাও। প্রথমে 1 ভাগ টাইম নাও, মানে টাইমের যে অনুপাতটা 1:2:1 করে নাও। অর্থাৎ ধরো আমি সাপোজ বলছি বোঝানোর সুবিধার্থে, 1 ঘন্টায় ধরো টাইম মানে 60 মিনিট। ঠিক আছে, 60 মিনিটের মধ্যে 1 ভাগ মানে হচ্ছে 15 মিনিট। ওকে, অর্থাৎ আমি এখন নিচে লিখছি 15 মিনিট 30 মিনিট 15 মিনিট। অর্থাৎ প্রথম 15 মিনিট তুমি জাস্ট ফার্স্ট রাউন্ডে কোশ্চেনটাকে পুরো পড়ে নাও, মানে পুরো পড়ে নাও বলতে যেগুলো দেখা মাত্র দাগ দেওয়া হবে, সেরকম থিওরিটিক্যাল কোশ্চেন যেগুলো থাকবে দেখে দাগ দিয়ে বেরিয়ে যাও। ঠিক আছে, দেওয়ার পর হয়ে যাওয়ার পর ওগুলোকে একবার ওএমআর-এতে বৃত্তগুলো ফিল আপ করে নেবে। তারপরের বারে যেটা দেখবে সেটা হচ্ছে যেগুলো তোমার ক্যালকুলেশন বেসড কোশ্চেন, মানে যেগুলো তোমার একটু ক্যালকুলেশন করতে হবে তারপরে হয়ে যাবে। ঠিক আছে, সেইগুলোকে তুমি এখানে 30 মিনিট সময় নাও, 30 মিনিট সময় নিয়ে সেগুলোকে কমপ্লিট করো। আর যেগুলো তার মাঝখানে তোমার দেখা হয়ে যাবে যেগুলো তুমি একদমই পারছো না, সেগুলোকে পুরো ক্রস চিহ্ন দিয়ে দাও। যেহেতু নেগেটিভ মার্কস নাই, ভয়ের কিছু কারণে, যেগুলো একদমই পারবে না সেগুলো লাস্টে গিয়ে তোমাদের সেই একটাই যে ফর্মুলা আন্দাজিফিকেশন বা কি বলবো, হনুমানের বা বাবা শিব ঠাকুরের নাম ধরে আল্লাহ যে করে একটা নাম দিয়ে তখন লাস্টে দাগ দেবে, সেটা পরের কথা, কিন্তু সেটা যাতে ফলো করতে না হয় তার জন্য এই ভিডিওগুলো, অর্থাৎ আন্দাজে যাতে দাগ একদমই না দিতে হয়। ওকে, মানে খুব দুর্ভাগ্য না হলে আন্দাজ যেন না আসে, এই মাথার মধ্যে এটা ঢুকি নাও, যে ভালো করে পড়ে কনসেপ্টটা ক্লিয়ার রাখবো। তারপরে লাস্ট 15 মিনিট চেক করবে যে কোনটা বাদ আছে, কোনটা হয়নি, বা হচ্ছে কোনটা তোমাদের রয়ে গেছে, বা হয়তো কোনটা আরেকটু বেশি ক্যালকুলেশন, মানে 2-2.5 মিনিট পর্যন্ত টাইম দিলে হয়তো হয়ে যাবে, সেগুলোকে লাস্টে করে নেবে, দিয়ে অ্যান্সারগুলো মিলিয়ে ওএমআর ফিল ব্যাস। এখন তো অনেক সুবিধা, এমসিকিউ কোশ্চেনে বেশি লিখতে হচ্ছে না, এটা একটা সুবিধা। আচ্ছা, আমরা তাহলে এরপর 10এর কোশ্চেন চলে যাবো। শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে গতিশীল তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র ভেক্টর যথাক্রমে ই দেওয়া আছে, বি দেওয়া আছে, প্রদত্ত কোনটা সঠিক? আচ্ছা, এটা আমরা টুকছি না, যদিও দেওয়া আছে এরকম, ই ভেক্টর সমান E0 ভেক্টর সাইন অফ ওমেগা টি মাইনাস কে এক্স, এটা লেখার কোনো দরকারই নেই, তোমরা এটা জানো অলরেডি। ঠিক আছে, বি ভেক্টর সমান ধরো B0 ভেক্টর সাইন অফ ওমেগা টি মাইনাস কে এক্স। অ্যাকচুয়ালি এখান থেকে অ্যান্সারটা আসবে না, তাই লেখার কোনো দরকার ছিল না। লেখার জন্য তোমরা সেই চুম্বক বল, তারপর হচ্ছে চুম্বক বল এবং হচ্ছে তড়িৎ ক্ষেত্র ভেক্টর রাশিমালাগুলো মনে আছে, যে যখন লরেন্ট চুম্বক বল, অর্থাৎ লরেন্ট চুম্বক বল লরেন্ট তড়িৎ বলের সাথে সমান হয়ে যায়, ঠিক আছে, তখন সেটাকে বেগ ফিল্টারে বা বেগ যে ফিল্টার করার কাজে আমাদের ব্যবহার হয়, সেটা হচ্ছে কিউ ভিবি সমান কিউ ইন্টু ই, এখান থেকে ভিবি সমান ই। ঠিক আছে, এটা তোমাদের মনে আছে। অর্থাৎ আমি বলতে চাইছি যে ধরো এই বরাবর ধরো ই ভেক্টর কাজ করছে, আর এই বরাবর ধরো ভি ভেক্টর কাজ করছে, এই বরাবর ধরো বি ভেক্টর কাজ করছে, মানে হচ্ছে আধানটা এই বরাবর ছুটে চলেছে।
আমি সাপোজ একটা নাম দিলাম এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তাহলে ভি ক্রস বি করলে কোন দিকে হয়? ভি থেকে বি এর দিকে যেতে গেলে আমাদের ক্লকওয়াইজে ঘুরলে ওই দিকে দেখো স্ক্রু ড্রাইভারটা এগোচ্ছে, তার মানে এই যে ই এর নেগেটিভ ডিরেকশন এই বরাবর কিউ ভি ক্রস বি হয়। ওকে, তাহলে যখন এইটার সাথে এটা সমান হয়ে যায়, কিউ ধরো আমি গুণ করে দিলাম, যখন লরেন্স বলটার সাথে লরেন্স চুম্বক বল সমান হয়ে যায়, যেহেতু দুটো অপোজিটে আছে, তাহলে অপোজিটে থাকার জন্য একটা টাইম পর ক্যান্সেল আউট হয়ে যায়। ওকে, তখন তার নেট ফোর্স 0 হয়। তো এই ফর্মুলাটা থেকে তড়িৎ চুম্বকের তরঙ্গের যে রাশিমালাটা মুখস্থ রাখবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি? এই ভি এর জায়গায় সি লিখবো তড়িৎ চুম্বকের বেগের ক্ষেত্রে, অর্থাৎ সি ইন্টু বি সমান ই, বা সি মানে তোমরা জানো ক্লাস 11-এ পড়েছো ওমেগা বাই কে সমান সি বা ভি, অর্থাৎ কৌণিক কম্পাঙ্ক ডিভাইডেড বাই এই কেটা হচ্ছে প্রপাগেশন ভেক্টর। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারি ওমেগা বাই কে ইন্টু বি জিরো সমান ই জিরো। আচ্ছা বি দিয়েছে না ই দিয়েছে, যাই হোক জিরোটা নটটা লিখে দেবো, কোনো অসুবিধা নেই। ওমেগাটাও কি জিরো দিয়েছে? না, ওমেগাটা তো জিরো হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে ওমেগা বি জিরো সমান হচ্ছে কে ই জিরো। ওকে, এরপর এটা একটু মেলাও, অনেক রকম রাশিমালা দিয়েছে। ওমেগা ই জিরো কে বি জিরো, ও বাবা উল্টো পাল্টা করা আছে। ওমেগা বি জিরো কে ই জিরো, হ্যাঁ লাস্টেরটা অপশন ডিটা খুব সাবধানে মেলাবে, হ্যাঁ, কারণ এই কোথাও এখানে দেখবে জিরো দিয়েছে, নট দিয়েছে আর কি, নট বলো এটাকে, কোথাও দেখবে দেয়নি, আবার কোথাও বিটা এখানে ইটা এখানে এরকম করে চেঞ্জ করেছে। সো একটু দেখে শুনে মেলাবে। ওকে, অপশন ডি সঠিক অ্যান্সার। ঠিক আছে, পেয়ে গেছে অ্যান্সার। 11 প্রশ্নটা পড়ো। বিবৃতি এ একটি মুক্ত ইলেকট্রন কোনো তড়িৎ ক্ষেত্রে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে গতিশীল হলে এ বিন্দুর তুলনায় বি বিন্দুর বিভব কম হয়। আচ্ছা মনে রাখবে যে, আচ্ছা এখানে ইলেকট্রন বলেছে বললে আধানটাকে নিয়ে চিন্তা করার দরকার নেই। একটা কথা মনে রাখবে যে যদি কোনো আধান এই দিক থেকে ধরো এই দিকে স্টার্ট করে, তো মনে রাখতে হবে যে এই দিকে বিভব অবশ্যই উচ্চ বিভবে আছে, বিভব হাই। ঠিক আছে, এই দিকে বিভব লো। ওকে, কিন্তু আবার এটাও তোমরা জানো ই সমান মাইনাস ডিবিডিএক্স ফর্মুলা মনে আছে? মাইনাস ডিবিডিএক্স বা ডিবিডিআর, এই ফর্মুলাটা, অর্থাৎ বিভবের সাথে তড়িৎ প্রবলের যে রাশিমালা সেখানে দেখবে এই যে মাইনাসটা মানে কি বোঝাচ্ছে? যত এক্স বাড়ছে ভি কমছে, অর্থাৎ এই দিক থেকে মানে এক্স বলতে ধরো এইটাকে আমি যদি মূল বিন্দু ধরে নিই, এই পয়েন্ট থেকে স্টার্ট করে যত এইদিকে যেতে থাকবো তত কিন্তু ভিটা কমতে থাকবে। ওকে, যে কারণে প্রাবল্য সবসময় হাই থেকে লো বিভবের দিকেই কাজ করে। আচ্ছা এটা একটা বলেছে যে একটা ইলেকট্রনটাকে একটা আধান ভেবে নাও, তাহলেই তো হবে। ইলেকট্রনটাকে আধান ভাবলে মুক্ত ইলেকট্রন কোনো তড়িৎ ক্ষেত্রে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে গতিশীল হলে এ বিন্দুর তুলনায় বি বিন্দুর বিভব কম, এটা সত্য। ঠিক আছে, কেউ এটা মাথার মধ্যে আনো না যে স্যার ইলেকট্রন যখন ওই দিকে ছুটছে তাহলে নিশ্চয়ই এই দিকে ইলেকট্রনটা মানে তড়িৎ প্রবলটা এই দিকে বেশি। তার কারণটা হচ্ছে ইলেকট্রনটার উপর ফোর্স নেগেটিভ হয়, এফ সমান হচ্ছে মাইনাস কিউই। এখানে আমরা তো ই নিচ্ছি, ইটা নিচ্ছি, ঠিক আছে, এই এফটা নিয়ে আমরা ভাবছি না এখন। ওকে, তাই মাইনাসটা নিয়ে ভাবার দরকার নেই। আচ্ছা, তারপর বলেছে কারণটা হচ্ছে এ থেকে বি বিন্দুর দিকে গতিশীল হলে ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায়। হ্যাঁ সেটাও ঠিক, কারণ যখন ফোর্স যতক্ষণ কাজ করবে ততক্ষণ তো ত্বরণ থাকবে, মানে কন্টিনিউ গতিশক্তি বেগ বাড়বে। অর্থাৎ আমি বলতে চাইছি ফোর্স কাজ করা মানে ত্বরণ থাকবে, আর ত্বরণ থাকা মানে তার বেগটাকে কন্টিনিউ বাড়তে থাকবে। বেগ বৃদ্ধি মানে হাফ এমভি স্কয়ার যে ফর্মুলা, অর্থাৎ গতিশক্তিও কন্টিনিউ বৃদ্ধি পেতে থাকবে। এই উপর দিকে আলোচনা মানে হচ্ছে বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে, সো এটাও সত্য। কিন্তু কিন্তু এখানে যেটা বলা হয় ব্যাখ্যাটায়, যে এটার ব্যাখ্যা ওটা, ওটার ব্যাখ্যা এটা, এটা কি সঠিক? দেখি না, ব্যাখ্যাটা সঠিক নয়। এ আর উভয় সঠিক, কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর নয়। অর্থাৎ গতিশক্তি বৃদ্ধি হয় বলেই যে ছুটে যায় এমন কোনো ব্যাপার নাই, সে ছুটছে বলেই গতিশক্তি বৃদ্ধি হচ্ছে। তাহলে অপশন বিটা হচ্ছে আমাদের জন্য সঠিক অ্যান্সার। ঠিক আছে, এবার চেক করছি, দাঁড়াও। একটি মুক্ত ইলেকট্রন কোনো তড়িৎ ক্ষেত্রে, হ্যাঁ গতিশীল হলে এটা সত্য, গতিশীল হলে গতিশক্তি বাড়ে, এটাও সত্য, কিন্তু এর ব্যাখ্যা এটা নয়। ঠিক আছে, বুঝতে পারা গেছে? ওকে, ভালো কোশ্চেন। আচ্ছা নেক্সট 12 কোশ্চেন দেখো। 12 কোশ্চেনটা বলেছে যে একটি তড়িৎবাহী লুপকে প্রদত্ত চিত্রায়নের সুষম চৌম্বক ক্ষেত্রে রাখা হয়েছে, লুপের উপর ক্রিয়াশীল টর্ক 0, ওইটা বিবৃতি। আচ্ছা আচ্ছা, এটাকে এখানে ধরে নাও এই বরাবর, আর বিটা এই বরাবর দিয়েছে। ঠিক আছে, বোঝার চেষ্টা করো, এই বরাবর বিটা দিয়েছে, আর এটা হচ্ছে ভিতর দিকে কাজ করছে, মানে তার যে এরিয়া ভেক্টরটা, যেহেতু কারেন্টটা এইভাবে ঢুকছে তাহলে পেনটা ভিতর দিকে যদি যায় সেইভাবে হচ্ছে এই ভেক্টর। ওকে, এটা এই ভেক্টর। এখন দেখি দাঁড়াও, আরো কিছু তথ্য দেওয়া আছে, আমাদের পড়তে হবে, না হলে একবারই ডিসিশন নেওয়া যাচ্ছে না। একটি তড়িৎবাহী লুপকে প্রদত্ত চিত্রায়নের সুষম চৌম্বক ক্ষেত্রে রাখা হলো, লুপের উপর ক্রিয়াশীল টর্ক 0 হয়। টর্ক 0 হচ্ছে কি এ ক্রস বি, খেয়াল করো এ এর সাথে বি এর অ্যাঙ্গেলটা কত গো? 90। তো 90 যদি হয় আই এ বি সাইন থিটা, তো আই এ বি সাইন থিটা, যদি এটাকে ভেক্টর আছে এটাকে মড নিয়ে নিই, তাহলে আই এ বি সাইন 90, মানে সাইন 90 হলে তো 1 হয়, 0 তো হচ্ছে না।
তাই না? তাহলে এটা প্রথম একটা মিথ্যা হলো, 1 নম্বর যে বিবৃতিটা মানে কারণ না কি একটা আছে ওটা মিথ্যা, শূন্য হচ্ছে না। দ্বিতীয়ত বলেছে রূপের চৌম্বক ভ্রামকের অভিমুখ খাতার তলের সঙ্গে লম্বভাবে ভিতরের দিকে। চৌম্বক ভ্রামকের অভিমুখ খাতার তলে, আচ্ছা চৌম্বক ভ্রামকের রাশিমালা মনে আছে, PM ভেক্টর সমান I মানে কারেন্ট ইন্টু এরিয়া, আই এ ভেক্টর, যদি এন পাক থাকে তাহলে এনটা গুণ হয়ে যায়, তার মানে এ যেদিকে চৌম্বক ভ্রামক সেদিকে। তো সেটাই তো দেখলাম যে এর যে এরিয়াটা কারেন্টটা যেহেতু এইভাবে ঘুরছে, সে স্ক্রু ড্রাইভারকে ঘোরালে মানে স্ক্রু ড্রাইভারকে ক্লকওয়াইজে ঘোরাতে থাকলে সে ওই দিকে ঢুকতে থাকে না, সেই জন্য এ ভেক্টরটা ওই দিকে, তাহলে এটাও সত্য। অর্থাৎ বিবৃতি 2 বা কারণ যেটাই বলুক না কেন সেটা কিন্তু সত্য। ঠিক আছে, এখন আমরা দেখি কি জানতে চাইছে। প্রথমে বলেছে ক্রিয়াশীল টর্ক শূন্য হয়, শূন্য তো নয়, প্রথমেটা মিথ্যা, তাহলে খোঁজো। এ সঠিক নয় কিন্তু আর সঠিক। ওকে, তাহলে অপশন সি কারেক্ট অ্যান্সার, এ সঠিক নয় কিন্তু কারণটা সঠিক। মানে এটা টর্কটা শূন্য হচ্ছে না, সাইন 90 হয়ে যাওয়ার জন্য এখানে এ ভেক্টরের সাথে বি এর যে অ্যাঙ্গেলটা সেটা 90 ডিগ্রি। ঠিক আছে, মনে করো মনে মনে একটু ভাবো যে এই পেনটা হচ্ছে এ ভেক্টর আর ওইটা হচ্ছে বি ভেক্টর, বিটা ওই দিকেই দেখাইছে, তাহলে এদের যে অ্যাঙ্গেলটা এই যে অ্যাঙ্গেলটা, ওকে এই অ্যাঙ্গেলটা দেখো 90 ডিগ্রি। ঠিক আছে, 13 কোশ্চেনটা পড়ো। প্রদত্ত এসি বর্তনীতে বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে বিভব প্রভেদ দেখানো হয়েছে, বর্তনীটির ক্ষমতা গুণক কত হবে? আচ্ছা ছবিটা দেখে বুঝতে পারছো, এই যে ছবিটা দেখো সি এর এক করেছে এবং ভিএল অর্থাৎ এল এর এক করেছে, দুটো যে বিভব দেখো 75 ভোল্ট, দুটোই 75। এর মানে কি বোঝাতে চাইছে যে ভিসি সমান ভিএল। ঠিক আছে, অর্থাৎ আবেশকে এক করেছে যে ভোল্টেজ ড্রপ সমান এর এক করেছে ভোল্টেজ ড্রপ। ধরে নাও কোন এক পয়েন্ট কোন এক মুহূর্তে এর কারেন্ট হচ্ছে আই, তাহলে এইটাকে লিখতে পারি আইটাকে এই ভিসির জন্য আমরা কি লিখি, ভিসি সমান হচ্ছে 1/ωc ইন্টু আই। ওকে, মানে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ বলতে চাইছি এক্সসি আই এক্সসি সমান আই ইন্টু ভিএল এর জায়গায় লিখতে পারি ওমেগা এল, এটা তোমরা জানো। অর্থাৎ ওমেগা এল বা এটাকে আমি একটু ভালো করে লিখছি এক্স এল, অর্থাৎ প্রতিঘাত। তাহলে এখান থেকে এক্সসি সমান এক্স এল, আর এক্সসি সমান এক্স এল মানেই তো হচ্ছে 1/ωc সমান 1 ওমেগা এল। তার মানে কি বোঝাতে চাইছে, এটা অনুনাদ অবস্থায় আছে। অর্থাৎ যখন প্রতিঘাত দুটো সমান হয়ে যায় বা এদের একটা ভোল্টেজ ড্রপ সমান হয় সেটা হচ্ছে অনুনাদি অবস্থা। ঠিক আছে, আর অনুনাদি অবস্থার জন্য তোমরা জানো যে এখানে জানতে কি চাইছে আগে দেখে নিই, ক্ষমতা গুণক কস থিটা। আচ্ছা জেড স্কোয়ারের যে রাশিমালা, এটা ধরো জেড যদি হয় মানে এটা হচ্ছে আর, এটা হচ্ছে ভিএল মাইনাস ভিসি, অথবা লিখতে পারি এক্সএল মাইনাস এক্সসি, যদি সেটাই লিখি, এটাকে যদি ভিআর লিখি অথবা আই আর লিখি। ঠিক আছে, তাহলে এটাকে লিখবো আই এক্সএল মাইনাস আই এক্সসি, আর এটা হবে তখন জেড। আচ্ছা আমি সহজে বোঝানোর জন্য এক্সএল মাইনাস এক্সসি এটাই লিখছি। ওকে, এটা আর হবে, এটা তখন ওমেগা এল মাইনাস 1/ωc হবে, ওইটা জেড হবে, যেখানে জেড স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc গোটাটা হোল স্কোয়ার। বোঝার চেষ্টা করো, যেহেতু অনুনাদি অবস্থা, তাহলে এই টার্মটার সাথে এই টার্মটা সমান মানে ক্যান্সেল আউট মানে 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে জেড সমান আর, আর কস থিটা সমান, ছবি থেকে দেখো ফেজর ট্রায়াঙ্গেল বলে এটাকে, যদি থিটা হয় আর বাই জেড মানে হচ্ছে আর এর জায়গায় জেড বসিয়ে দাও, তাহলে 1 হয়ে যায়। তাহলে পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতা গুণক কস থিটা, এটা হচ্ছে ক্ষমতা গুণক। ঠিক আছে, তাহলে কস থিটার মান কত দাঁড়ালো, কস থিটা দেখো আসছে 1, অর্থাৎ অপশন এটা হচ্ছে কন্ডিশন। তোমরা এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন জানো, অলরেডি পড়া আছে, মানে এত কিছু করার দরকার নেই, দেখবে বেরিয়ে যাবে। ঠিক আছে, যে হ্যাঁ ক্ষমতা গুণক অনুনাদের সময় মানে ম্যাক্সিমাম পাওয়ার মানে হয় কসের যে ম্যাক্সিমাম মান 1 হয়, যে কারণে ম্যাক্সিমাম সেক্ষেত্রে ক্ষমতা হয়, অর্থাৎ ক্ষমতা গুণক 1। ওকে, 14 নম্বর কোশ্চেনটা পড়ো। প্রদত্ত বর্তনীতে আর এল এবং সি দেখানো হয়েছে, অনুনাদে আর এর মধ্যে প্রবাহমাত্রা কত হবে? আচ্ছা অনুনাদের কন্ডিশন কি মনে আছে, ওমেগা এল সমান 1/ωc। দেখো এটা কিন্তু তোমাদের সিলেবাসের বাইরের মধ্যে একটা কোশ্চেন ধরে নাও, কিন্তু ব্যাখ্যামূলক বলে সিলেবাসের মধ্যেই ধরে নাও। অর্থাৎ তোমাদের তো প্যারালাল কম্বিনেশন নেই, অনলি সিরিজ কম্বিনেশন। এর মানে হচ্ছে সবগুলো একই লাইনে থাকবে, এল থাকবে একই লাইনে, সি থাকবে একই লাইনে, আর থাকবে একই লাইনে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সিলেবাস, প্যারালাল কম্বিনেশন তোমাদের জন্য নয়, তবু দিয়েছে কোশ্চেনটা, কোনো অসুবিধা নেই। দেখো ধরে নাও যখন অনুনাদ হচ্ছে মানে কি এক্সএল সমান এক্সসি, তাহলে এর যে প্রতিরোধ, এর যে প্রতিঘাত আর এর যে প্রতিঘাত মানে সি আর এল এর এক করেছে, সেই দুটো সমান হবে, তাই তো? তার মানে হচ্ছে এদের টোটাল যে বাধাটা টোটাল ডবল হয়ে যাবে, এটার সাথে এটা সমান। ধরে নাও এটা 1 ওহম যদি হয়, এটা ধরো 1 ওহম, তাহলে এটাও 1 ওহম হয়ে যাবে, মানে এক এক যোগ করলে কত হয় 2 ওহম, শ্রেণীতে আছে ওরা। ঠিক আছে, তাহলে দুটো ডবল হয়ে যাচ্ছে, যখন ডবল হয়ে যাচ্ছে তাহলে কারেন্টটা এইদিকেই ম্যাক্সিমাম পাস করবে, ধরো কোনো এক মুহূর্তে কারেন্টটা এইদিকেই ম্যাক্সিমাম পাস করবে, অর্থাৎ ম্যাক্সিমাম কারেন্টটা এইদিকে পাস করবে কিন্তু মিনিমামটা ওইদিকে যাবে। এটা বোঝাতে পেরেছি যে দুটো প্রতিরোধ যখন সমান হয়ে আছে এবং তারা শ্রেণীতে আছে তাহলে ডবল হয়ে যাবে, অর্থাৎ আর এবং আর সংক্ষেপে বোঝার চেষ্টা করো, তোমাদের যে ওহমের সূত্র সেই অনুযায়ী আর 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 দুটোই ধরো সমান শ্রেণীতে আছে, তার 2r হয়ে যাচ্ছে, তার মানে এটা যখন 2r হয়ে যাবে, এর এক করছে আর একটা ধরো আর আছে, ধরো আমি সাপোজ বলছি আর,
তাহলে সেক্ষেত্রে কিন্তু আর এর মধ্যে দিয়ে কারেন্টটা বেশি যাবে। এইটা তো বাধাটা ডবল হয়ে গেল, যেখানে এর মধ্যে কারেন্ট বেশি যাবে না। ওকে, তাহলে সেক্ষেত্রে কারেন্টটা কার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম যাবে, এই আর এর মধ্যে দিয়ে, কিন্তু সেটা জিরো হবে না কিন্তু, যেহেতু অনুনাদ হচ্ছে মানে এই দিকটাতে বাধাটা বেশি হচ্ছে, বাট এইদিকে তো কারেন্ট যাওয়ার রাস্তাটা ভালো আছে। আচ্ছা, আমাদের অপশন দেখতে হবে কিরকম দিয়েছে। শূন্য হচ্ছে না, অসীম হবে না, শূন্য না হলে অসীমের কোনো ব্যাপার আসছে না। সর্বোচ্চ কিন্তু সসীম, সর্বোচ্চ কিন্তু অসীম, সর্বনিম্ন কিন্তু অসীম। হ্যাঁ, এটা বোঝো, অর্থাৎ কারেন্টটা তখন আর এর এক ক্রসে কারেন্টটা আই সাফিক্সে আর লিখলাম, এটা ম্যাক্সিমাম হবে মানে সর্বোচ্চ, ঠিক আছে, আর সেটা সসীম মান হবে, অসীম কখনোই নয়। অসীম কখন হয় বলো তো, যদি এই মানগুলো সবগুলো যদি জিরো হয়ে যেত, টোটাল মানটা যদি জিরো হয়ে যেত, তাহলে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স অর্থাৎ সামথিং বাই জিরো করলে সেটা তো অসীম হয়। এখানে অসীমের কোনো প্রশ্নই নাই। আচ্ছা, এরপর আমাদের অপশন দেখো, সর্বোচ্চ কিন্তু সসীম, অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এগুলো ব্যাখ্যামূলক কোশ্চেন, একটু বুঝে করবে, বুঝলে, এগুলো কোনো ক্যালকুলেশন নাই, কিচ্ছু নাই, বাট বুঝতে হবে, বুঝলেই ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা 15 কোশ্চেনটা বলেছে যে প্রদত্ত চিত্রে ভোল্ট মিটারগুলির পাঠ যথাক্রমে V1 40 ভোল্ট, V2 40 ভোল্ট আর V3টা বলেছে 10 ভোল্ট। তাহলে তড়িৎচালক বলে আরএমএস ভ্যালু কত হবে। ওকে, এটা বোঝার জন্য এখানে মান কিছু দিয়েছে, আমাদের ওই মানগুলো অতটা কাজে লাগবে না, শুধুমাত্র V1 এখানে ভোল্ট মিটার সাহায্যে কানেকশনটা করা আছে, আমি ছবিটা ঘিঞ্জি হয়ে যাবে বলে ওইভাবে আঁকিনি। ওকে, অর্থাৎ V1 সমান হচ্ছে 40 ভোল্ট, মানে হচ্ছে ভি আর এর এক ক্রসে, V2 মানে হচ্ছে এটাও হচ্ছে 40 ভোল্ট, মানে হচ্ছে VL এর এক ক্রসে, আর VC মানে হচ্ছে 10 ভোল্ট, মানে হচ্ছে V3 এর এক ক্রসে। এখান থেকে দেখো, আমরা তো জানি যে ভি আরএমএস ভ্যালু যখন বার করা হয়, ভি স্কোয়ার মানে হচ্ছে VR² প্লাস VL মাইনাস VC তার হোল স্কোয়ার। এটা মনে আছে ফর্মুলাটা, যেটা আমাদের যে জেড স্কোয়ার ফর্মুলা মনে আছে তো, R² প্লাস XL মানে ওমেগা এল মাইনাস 1/ωc তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো, আমরা যদি এটাকে একটু ম্যানেজ করে নিই, অর্থাৎ I² দিয়ে উভয় দিকে গুণ করে দিচ্ছি, তাহলে IZ তার হোল স্কোয়ার সমান IR তার হোল স্কোয়ার প্লাস এটাকে আই দের ভিতরে গুণ করলে I ইন্টু XL মাইনাস I ইন্টু XC গোটাটা হোল স্কোয়ার। অর্থাৎ এখান থেকে লিখতে পারি ভি স্কোয়ার মানে এটার যেটা আমি ভাবো VRMS ভ্যালু, VR² প্লাস VL মাইনাস VC তার হোল স্কোয়ার। দেখো একদম বেসিক থিওরিটা বললাম, ঠিক আছে, অর্থাৎ এই মানটা বসিয়ে দাও, তাহলে VRMS ভ্যালুর মান পেয়ে যাবো। এটা আরএমএস সংক্ষেপে ছোট করে লিখছি, তোমরা মুখে বলছি বুঝে নেবে, এটা ছোট করে আরএমএস লেখা আছে। VR মানে V1, তাহলে এটা হচ্ছে 40 স্কোয়ার প্লাস 40 মাইনাস VC মানে হচ্ছে 10 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে VRMS স্কোয়ার মানে পাবো 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার। আচ্ছা 40 30 এগুলো তো পিথাগোরাসিয়ান নাম্বার, 50 হয়, তাই তো, বা কেউ চাইলে এভাবে করতে পারো 1600 প্লাস 900 মানে √2500। আগে অ্যান্সারটা বলে দিয়েছি, অর্থাৎ 50, দেখো সেটাই আসছে, 50 ভোল্ট হবে তাহলে VRMS এর ভ্যালু। আচ্ছা, এটা স্কোয়ারটা, ও এখানে লিখছি VRMS সমান, মানে স্কোয়ারটা উঠিয়ে দিলে তখন রুট হয়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যান্সার চলে এসছে, অ্যান্সার 50 ভোল্ট কোথায় আছে খুলে দেখে দাগ দাও, 50 ও অপশন এতেই আছে। কত সৌভাগ্য আমাদের, দেখা মাত্র অ্যান্সার পেয়ে যাচ্ছি। ওকে, চিত্রে প্রদর্শিত বর্তনীতে T সমান 0 সময়ে সুইচটা বন্ধ থাকে। আচ্ছা, সুইচটা মানে এখানটা কাট অবস্থায় আছে, কোনো কারেন্ট যাচ্ছে না, অফ মানে অফ অবস্থায় আছে অ্যাকচুয়ালি, T সমান 0-তে অফ অবস্থায়, ঠিক আছে, বন্ধ মানে এখানে অফ বুঝবে, মানে নো কারেন্ট। তারপর বলেছে যে সুইচটি কে বন্ধ থাকে, এরপর ব্যাটারির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কোনটা হবে। ও বাবার, T সমান 0, T সমান ইনফিনিটি। এক কাজ করো, ভালো করে বোঝো কি বলছি, ধ্যান দিয়ে শোনো। প্রথমে যখনই আমি সুইচটা এখানে অন করলাম, মানে হঠাৎ করে সুইচটা টিপে দিলাম, অর্থাৎ কেটা যখন অন হয়ে গেল, কেটা যখন অন হচ্ছে জাস্ট T সমান 0 সময়তেই, মানে 0 সময় অফ ছিল, অফ থেকে তারপর অন করছি T সমান 0-তেই, সঙ্গে সঙ্গে কিন্তু এটার মধ্যে আমি এটাকে একটু আঁকছি একবার, মানে স্প্রিংটাকে এইভাবে আঁকলাম, যেটা আবেশক বলি আমরা, যখনই কারেন্ট এর মধ্যে যেতে হবে এইভাবে ঘুরে 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 যেতে হবে, সঙ্গে সঙ্গে বাধা দেবে। লেন্সের সূত্র মাথায় আছে যে জাস্ট যে মুহূর্তে আমি সুইচটা অন করব সেই মুহূর্তে কারেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হঠাৎ করে 0 কারেন্ট থেকে একবারে আই কারেন্ট চলে যাচ্ছে, এবং টাইমটা মুহূর্তের মধ্যে 1 সেকেন্ড মানে খুব মাইক্রো সেকেন্ডের মধ্যে আর কি। তো মুহূর্তের মধ্যে যখন চেঞ্জ হবে, তাহলে ডিআইডিটি এই যে টার্মটা, এই টার্মটা হিউজ পরিমাণে বেশি হয়ে যাবে, অর্থাৎ ডিআইটা অনেক বেশি, ডিটিটা অনেক ক্ষুদ্র সময়, অর্থাৎ এটা বাড়ছে এটা কমছে, ঠিক আছে। তাহলে দুটোর যে রেশিওটা সেটা অনেক বেশি হয়ে যাবে, অনেক বেশি হওয়ার জন্য ই সমান যে ডিফাই ডিটি মানে এল ইন্টু ডিআইডিটি, এই যে টার্মটা এটা অনেক হাই হয়ে যাবে। ওকে, এবং অ্যাকচুয়ালি সেই এক্সেল যেটা এক্সেল সমান ওমেগা এল, সেই মানটা এতটাই বেশি হবে, সেই সমস্ত মুহূর্তের মধ্যে বাধা দেবে, মুহূর্তের মতো কারেন্ট যেতে দেবে না, মানে হচ্ছে এল এর একটাই ধর্ম, লেন্সের সূত্র থেকে মনে রাখবে, এ সবকিছুকে বাধা দেয়,
যখনই আমি সুইচটা অন করব মুহূর্তের মধ্যে কারেন্ট চালাতে গেলে সেও বাধা দেবে, সুইচটাকে মুহূর্তের মধ্যে অফ করে দেবো সঙ্গে সঙ্গে সে কারেন্টটাকে বাধা দিয়ে সঙ্গে সঙ্গে মানে মুহূর্তের মধ্যে কমতে দেবে না, মুহূর্তের মধ্যে জিরো হতে দেবে না, কিছুক্ষণ টাইম নিয়ে আস্তে আস্তে করে জিরো হবে। ওকে, অর্থাৎ সঙ্গে সঙ্গে হাই হতে দেবে না, সঙ্গে সঙ্গে লো হতে দেবে না। যে কারণে আগেকার যে টিউবলাইট গুলোতে চোখ লাগানো হতো, এই চোখ আর কিছু নয়, একটা জাস্ট মানে আবেশাঙ্ক বিশিষ্ট কোন কয়েলটাকে দু ভাঁজ করে সেটা পাকানো হতো। তো এখন বোঝো যে মুহূর্তে ধরো টি সমান জিরোতে, আমি এইভাবে লিখছি টি সমান জিরোতে এই দিকে কোনো কারেন্ট যাচ্ছে না, এল এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে, কারণ মুহূর্তের মধ্যে সে বাধা দেবেই। তারপর সে কখন বাধা দেবে না, যখন চেঞ্জ হবে না, কারণ এখানে তো চেঞ্জ হলো, হঠাৎ করে জিরো কারেন্ট থেকে আই কারেন্ট চলে গেছে, একটা তো চেঞ্জ হয়েছে, চেঞ্জটাকেই সে বাধা দেবে, আর এটাই লেন্জের সূত্র। তাহলে সেক্ষেত্রে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েও কোনো কারেন্ট যাবে না, যেহেতু একটা সিরিজে আছে। তাহলে এইটাকে মনে মনে বাদ দিয়ে আঁকো। আমি একবার এক কাজ করছি, এটাকে মুছে দিচ্ছি, বোঝার সুবিধার্থে একবার মুছে দিচ্ছি, দিয়ে আবার আঁকবো। তাহলে দেখো এটা একটা সিরিজ সার্কিট হয়ে গেছে না, পুরো সিস্টেমটা যেন ভি আর আর টু, তাহলে সেক্ষেত্রে আই কত যাবে, টি সমান জিরোতে আই মানে হচ্ছে ভি বাই আর টু, এটা হবে। এরপর ধরো ধীরে ধীরে কারেন্টকে আমি অন করে দিয়েছি, কারেন্টটা অন অবস্থায় আরামসে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এবং একটা স্টেবিলিটি অর্জন করেছে, অর্থাৎ কারেন্টটা আস্তে আস্তে স্মুথ কারেন্ট হয়ে গেছে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আরো বাধা দেবে না, যত টি সমান ইনফিনিটিভের দিকে যাবে তখন কিন্তু ডিসি কারেন্টের মধ্যে, অর্থাৎ ডিসি কারেন্টের জন্য তোমরা জানো এক্সেল যে মানটা আছে ওমেগা এল, এই ওমেগাটা তো জিরো, ডিসির তো ফ্রিকোয়েন্সি জিরো হয়, এসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি থাকে, যে কারণে এক্সেলটা এটা শর্ট সার্কিটে কাজ করবে, এ কোনো বাধা দেবে না। অর্থাৎ ডিসির জন্য এক্সেলটা জিরো হয়, প্রতি ঘাতটা জিরো হয়, তাহলে এই যখন শর্ট সার্কিট মনে ভাবে এখানটা জাস্ট একটা তার আছে, আমি সেটাকে এরপর আরামসে আঁকছি, দেখো একবার ভালো করে বুঝো যে এইখানটা জাস্ট একটা তারকে কানেক্ট করা হয়েছে। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, এই দুটো জাস্ট একটা প্যারালাল কম্বিনেশন হয়ে যাচ্ছে, প্যারালাল মানে আর ওয়ান আর টু প্যারালাল, আর এটা তখন ভোল্টেজে কাজ করছে, অর্থাৎ টি সমান টেন্স টু যখন ইনফিনিটিভ, তখন আর এর ইকুইভ্যালেন্টের মানটা কত আসছে, আর ওয়ান গুণফল বাই যোগফল, তোমাদের শর্টকাট ফর্মুলা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আইটা কত দাঁড়াচ্ছে, ধর এটা আই টু নাম দিচ্ছি, ভি বাই আর ইকুইভ্যালেন্ট। ওকে, মানে ভি ডিভাইডেড বাই এটা, অর্থাৎ আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, অর্থাৎ ভি ইন্টু আর ওয়ান প্লাস আর টু বাই আর ওয়ান আর টু। আচ্ছা, এরপর আমাদের একটা অপশন ফলো করো, এই একটা অ্যান্সার এসছে আর এই একটা অ্যান্সার এসছে। যা বললাম দরকার হলে ভিডিওটা আরেকবার পজ করো, দিয়ে ব্যাকে যাও, ফের একবার বোঝো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা ব্যাখ্যা, যে চেঞ্জ সবসময় বাধা দেয়, পরিবর্তনটাকেও সহ্য করতে পারে না, আমরাও পারি না। মানে ধরো তুমি সকালবেলায় বেশ আরাম করে ঘুমাচ্ছ, মা বা বাবা এসে তোমাকে ডেকে তুলছে, তুমি তো বেশ আরাম করে ঘুমাতেই চাও, হঠাৎ করে জাগতে হবে, কার বাবা সহ্য হয়? আর যে পড়াশোনার ছেলে সে এমনিতেই এটা সহ্য করে নিতে পারবে, মুহূর্তের মধ্যে সে নিজেই উঠে যাবে। ঠিক আছে, নিজেকে পরিবর্তন করতে হবে, সো কুড়েমি, তাহলে কুড়েমিটাকে সরাতে হবে। আচ্ছা, আমাদের অপশন দেখতে হবে গো, এটা আমাদের একটা পরম দায়িত্বের মধ্যে পড়ে। অপশন কি হবে, ভি আর ওয়ান প্লাস আর টু বাই আর ওয়ান আর টু রয়েছে বি অপশনে, অপশন বিটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, পেয়ে গেছি। নেক্সট 17 কোশ্চেনটা পড়ে নাও, আমি ততক্ষণ বোর্ডটা মুছে ফেলি। আচ্ছা, চিত্রটা দেখো, বলেছে প্রদত্ত চিত্রে ভোল্টমিটারের পাঠ 5 ভোল্ট হলে ভোল্টমিটারটির রোধ ওহম এককে কত হবে? এক কাজ করি, এইটা রোধটাকে আর ভি বলে ধরে নিচ্ছি, ভি ফর ভোল্টমিটার। ঠিক আছে, ছোট করে লিখেছি দেখো, ভোল্টমিটারের রোধ আমি লিখে দিচ্ছি, ধরো ভোল্টমিটারের রোধ সেটা হচ্ছে আর ভি। ওকে, তো এক কাজ করো, বলেছে এ যে পার্ট দিচ্ছে 5 ভোল্ট, মানে 101 ক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটা হচ্ছে 5 ভোল্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বুঝতে পারছি গো, এর এক ক্রসে যদি 5 ভোল্ট ভোল্টেজ ড্রপ, অর্থাৎ এই দুটো পয়েন্টের মধ্যে খেয়ে ফেলে, তাহলে বাকি আর কত আছে, 10 ভোল্টের ব্যাটারি, তো বাকি 5 ভোল্ট এর এক ক্রসে গেছে, তাই তো, অর্থাৎ টোটাল 10 ভোল্ট। তাহলে এখান থেকে বোঝার চেষ্টা করো, এখান থেকে আমরা সহজে কারেন্টটা বার করে নিতে পারবো, অর্থাৎ এর এক ক্রসে 5 ভোল্ট ভোল্টেজ ড্রপ মানে বিভব পতন, সেটা হচ্ছে 50 ওহমের এক ক্রসে। তাহলে ভি সমান আই আর যে ফর্মুলা এখান থেকে বার করে নাও, ভি মানে হচ্ছে 5 ভোল্ট সমান আই হচ্ছে 50 ওহম, সরি আইটা বার করবো, আরটা হচ্ছে 50 ওহম, তাহলে আই সমান পাচ্ছি 1/10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, অর্থাৎ মূল কারেন্ট যেটা আছে এর মধ্যে দিয়ে হয়ে এইখানে কারেন্টটা আসছে 1/10 অ্যাম্পিয়ার। ওকে, এখন আমাদের কি করতে হবে, এই কারেন্টটা এর মধ্যে দিয়ে ভাঙছে, এর এক ক্রসে একটা ভাঙছে, এর এক ক্রসে একটা ভাঙছে, আমরা এর মধ্যে দিয়ে কারেন্টটাকে বার করব, এর মধ্যে দিয়ে কারেন্টটা, তাহলে আমরা সেই কারেন্টটা, ধরো আমি কারেন্টটাকে নাম দিচ্ছি আই আর। ঠিক আছে, অর্থাৎ আই সমান আমরা পেয়ে গেলাম 1/10 অ্যাম্পিয়ার, তাহলে আই আর মানে কারেন্ট ডিভিশন ফর্মুলা, সিডিএফ সংক্ষেপে লিখে গেলাম কারেন্ট ডিভিশন ফর্মুলা, তখন হয় কি মূল কারেন্ট ইন্টু অন্য রোধ মানে আর ভি ডিভাইডেড বাই এর এক ক্রসে এই দুটো রোধের যোগফল, অর্থাৎ আর ভি প্লাস এটা হচ্ছে 100 ওহম। ওকে, তাহলে সেটা একটু বার করেই নিই, না বার করবো না, 1/10 ইন্টু আর ভি বাই আর ভি প্লাস 100, ক্যালকুলেশনের কোনো কিছু দরকার নেই এখানে। আচ্ছা, এরপর বলেছে
এই দুটো পয়েন্টের মধ্যে বিভবটা হচ্ছে 5 ভোল্ট, অর্থাৎ এই যে মাপছে 5 ভোল্ট, তাহলে 5 সমান আমি ভোল্টেজ ড্রপটা কি করে বার করবো, এর কারেন্ট গণিত এই 100 ওহম, অর্থাৎ ভি সমান আইআর, যে সিম্পল ফর্মুলা। ঠিক আছে, তাহলে ভি অর্থাৎ আর ভি ভোল্ট মিটার যেটা পার দিচ্ছে 5 ভোল্ট, তাহলে ভি সমান আই ইন্টু, এটা আই আর আমি লিখছি সংক্ষেপে, অর্থাৎ ছোট্ট যে লিখছি আই ইন্টু আর, মানে আই আর মানে হচ্ছে এখানে এই মানটা 1/10 আর ভি বাই আর ভি, এটা আর ভি, হ্যাঁ আর ভি প্লাস 100 ইন্টু আর মানে হচ্ছে 100 ওহমটা, এর এক কষে ভোল্টেজ ড্রপ মাপছি, তাহলে ইন্টু 100, এই মানটা হচ্ছে 5 ভোল্ট, তাহলে 5 সমান ভি সমান 5। এটাকে ক্যালকুলেট করে দিয়ে আরবিটা বার করো না, এক কাজ করি, এটা একটা শূন্য কাটিয়ে দিলে 10, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, 5 সমান 10, এই দুটো গুণ করলে 10 আর ভি বাই আর ভি প্লাস 100, 5 আর 2 কাটাকাটি করলে তাহলে 2 আর ভি এখানে পড়ে থাকছে, অর্থাৎ 2 আর ভি বাই আর ভি প্লাস 100 সমান 1, কোনাগুনি গুণ করে দাও, 2 আর ভি সমান আর ভি প্লাস 100, তাহলে এখান থেকে আর ভি সমান 100 ওহম, তাহলে ভোল্টমিটার রোধ কত পেয়েছি, 100 ওহম। ভালো করে অঙ্কটা একটু বুঝে করবে, হ্যাঁ। তাহলে অ্যান্সার বার করো, অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি সঠিক। ওকে, হয়ে গেছে। নেক্সট এরপর আমরা 18 কোশ্চেন যাবো। সেকশন সিটা বেশি ক্যালকুলেশন ছিল না মনে হচ্ছে, অল্প অল্পই ছিল, কিন্তু এরপর ক্যালকুলেশন দিয়েছে। 18 কোশ্চেনটা বলছে একটি কুণ্ডলী ক্ষেত্রফল 500 সেন্টিমিটার স্কোয়ার, এর পাক সংখ্যা 1000, যদি 2 × 10⁻5 ওয়েবার পার মিটার স্কোয়ার চৌম্বক ক্ষেত্রে অবিলম্ব অক্ষ সাপেক্ষে কুণ্ডলীটিকে 0.2 সেকেন্ডে 180 ডিগ্রি কোণে আবর্তন করানো হয়। আচ্ছা, তাহলে মিলিভোল্ট এককে আবিষ্ট তড়িৎচালক বল। আচ্ছা, 180 ডিগ্রি কোণে আবর্তন করানো মানে কি গো, এটা একটা কুণ্ডলী, ঠিক আছে, এটা একটা কুণ্ডলী। ওকে, তো কুণ্ডলীটা এইভাবে আছে, মানে এটা ধরো সোজা পিঠটা এইদিকে আর উল্টো পিঠটা এইদিকে, এইভাবে যখন জাস্ট ঘুরিয়ে দিলাম তাহলে সে 180 ডিগ্রি, আবার এক পাক ঘুরিয়ে দিলাম 360 ডিগ্রি, তখন সে আগের অবস্থানে চলে এলো, অর্থাৎ সোজা পিঠ উল্টো পিঠ যেদিকে ছিল সেই অবস্থানে চলে এলো। তার মানে কি 180 ডিগ্রি ঘোরানো মানে এটা, অর্থাৎ সে ছিল এইদিকে, এইভাবে উল্টে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে 180 ডিগ্রি, যে কারণে তোমরা বলো তো যে 180 ডিগ্রি উল্টে গেছে, মানে কি সে সত্য কথা বলছিল, এখন পুরো মিথ্যা কথা বলছে, মানে পুরো উল্টে গেছে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের যে ই সমান ডি ফাই ডিটি, এখন ধরো এটা একটা কুণ্ডলী, ঠিক আছে, এ ধরো আমি বললাম এই অক্ষের সাপেক্ষে, এটা একটা অক্ষ, এর সাপেক্ষে 180 ডিগ্রি ঘোরানো হচ্ছে। ওকে, আর চৌম্বক ক্ষেত্রটা কোন একদিকে হয়তো আছে, এই বরাবর ধরো কন্টিনিউ আছে, বি ভেক্টরটাকে এইভাবে ধরে নাও। ওকে, তাহলে ই সমান ডি ফাই ডিটি, ফাই সমান আমরা জানি এ ডট বি, আর এন পাকের জন্য এনটা গুণ হয়, তাহলে এন এ বি কস থিটা। ঠিক আছে, এন এ বি কস থিটা, কিন্তু দেখো এখানে ফাইটা চেঞ্জ হচ্ছে কিভাবে, এটা চেঞ্জ হচ্ছে না, বৃত্তাকার কুণ্ডলীর যতটা আকৃতি সেটাই আছে, এনটাও চেঞ্জ হচ্ছে না, পাক সংখ্যাও একই আছে, বিও ফিক্সড, তাহলে চেঞ্জ কি হচ্ছে, কস থিটা। অর্থাৎ এখান থেকে বোঝো নাও ই সমান ডি ফাই ডিটি, তো এখান থেকেই ই সমান এন এ বি কস থিটাটা চেঞ্জ হচ্ছে, মানে ইন্টিগ্রেশন করার পর এটা এরকম আসবে, কস থিটা 1 মাইনাস কস থিটা 2 কত সময় ডিভাইডেড বাই ডিটি, এইভাবে সংক্ষেপে বুঝে নাও। এনটা এরপর বসাচ্ছি মানগুলো, আমি আর লিখলাম না, মানগুলো আলাদা করে তোমরা বুঝে নেবে, কোশ্চেনটা পড়ে নাও। এনটা বলেছে 1000 পাক সংখ্যা, তাহলে ইন্টু 1000। ওকে, এটা বলেছে 500 সেন্টিমিটার স্কোয়ার, 1 সেমি মানে 10⁻² মিটার, তাহলে 1 বর্গ সেমি মানে 10⁻² এর হোল স্কোয়ার, মানে 10⁻⁴, 500 আছে। আচ্ছা, বিটা বলে দিয়েছে 2 × 10⁻⁵, আমি আর লিখি কোথায়, লেখার তো জায়গা নেই, জায়গা তো বার করে নিতে হয়, জায়গা তো দেয় না। এক কাজ করে এন এ বির মানটা আমরা এইভাবে বসাইছি, ডিভাইডেড বাই ডিটি, ডিটিটা হচ্ছে 0.2 সেকেন্ডে। আরো একটু আগে লিখছি আমি, এইখানে দেখো লিখছি এই cos θ 1 মাইনাস cos θ 2 ভ্যালুটা এই জায়গায় বসাচ্ছি, তোমরা বুঝে নিতে পারবে। হ্যাঁ, তাহলে cos প্রথমে যেটা ছিল 0 ডিগ্রি দিয়ে হয়ে গেল cos 180 তে গেল। ওকে, বুঝতে পারা যাচ্ছে লেখাটা, তো cos 0 মাইনাস cos 180, তাহলে এখানে একটু মান বসাই, cos 0 মানে 1 মাইনাস অফ -1, এটা একটু বসালাম। আচ্ছা, 1000 এগুলোকে একটু গুণ করে নাও, এই 0.2 টাকা লিখতে পারি 2/10, তাহলে একবার এখানে করে নিচ্ছি বাই 10, 10 টাকা উপরে তুলেও নিচ্ছি, কোথায় লিখবো, এইখানটায় 10, তাহলে একবারে এইভাবে লিখে নিলাম। তো দেখো 2 2 কেটে যাচ্ছে, পড়ে কে রইলো, ও একটা শূন্য, 3টে 4টে 5টা 6টা, আর এখানে হচ্ছে 4 আর 5 9, তাহলে হচ্ছে 10⁶ - 9 ইন্টু 5। ওকে, তো 6 - 9 মানে 10⁻³ ইন্টু 5, আর এখানে 1 আর 1 যোগ করলে 2 হবে, তাহলে 10, মানে 10 মিলিভোল্ট হয়ে যাবে।
এই 10⁻³ জন্য মিলি করে নিলাম। ঠিক আছে, অ্যান্সার মেলাও আগে। অ্যান্সার কোনটা দিয়েছে 5, 10, 15, 20, ভালো অ্যান্সার তো। তার মানে এখানে ভুল হওয়ার চান্স নেই। 5, 10, 15, 20 মানে একটা 10 সংখ্যা আছে, তাহলে অপশন বি নাকি? হ্যাঁ, অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝে নাও যে জাস্ট এই কুণ্ডলিটা আমার হাতটা ধরো 0 ডিগ্রিতে আছে, সাপোজ হাতটা এইভাবে আছে, এটা হলো 90 ডিগ্রি ঘুরলো, দিয়ে এরকম করে 180 ডিগ্রি ঘুরে গেল। অর্থাৎ হাতটা যখন ঘুরছে তার যে এ ভেক্টরটা, এই যে এটা, সে কত ডিগ্রি ঘুরছে, ধরো এটা হচ্ছে 0 ডিগ্রি অবস্থানে, মানে আমার পেনটাই আড়ালে আছে, তোমরা দরকার এইভাবে দেখো, পেনটা এইভাবে আছে, তাহলে পেনটা তোমাদের দিকে আছে, এটা 0 ডিগ্রি, এরপরে এটা ঘুরলো মানে 90 ডিগ্রি, দিয়ে এইভাবে ঘুরে গেল মানে 180 ডিগ্রি। ওকে, মানে পেনটাও কিন্তু 180 ডিগ্রি, অর্থাৎ তার যে অবিলম্ব দিকটা এ ভেক্টরটা, এটাও কিন্তু 180 ডিগ্রি ঘুরে গেছে, সেই জন্য 180 মানটা এখানে লিখতে হলো। ঠিক আছে, নেক্সট এরপরে কোশ্চেনটা তোমরা পড়ো ভালো করে। আচ্ছা, একটি এলসিআর শ্রেণী বর্তনীতে এল 2 হেনরি, সি 32 মাইক্রোফ্যারাড, আরটা 10 ওহম, রাড পার সেকেন্ড এককে বর্তনীটির অনুনাদিক কম্পাঙ্ক। অনুনাদিক কম্পাঙ্ক মানে ওমেগা 0 সমান 2πf0। এখানে ওমেগা 0টা বার করতে হবে, f0টা না, কারণ f0টা হচ্ছে হার্জ এককে। ঠিক আছে, আর ওমেগা 0 হচ্ছে র্যাড পার সেকেন্ড এককে, যেহেতু র্যাড পার সেকেন্ড বলেছে মানে ওমেগা 0টা বার করতে হবে, বুঝে নাও। ওকে, আচ্ছা, ওমেগা 0 মান কত হয় গো? অনুনাদিক কম্পাঙ্ক 1/√LC, মান বসিয়ে দাও। 1/√L মানে হচ্ছে 2 হেনরি, আর এটা হচ্ছে 32 মাইক্রোফ্যারাড, তাহলে 2 × 32 মাইক্রো মানে 10⁻⁻6। আচ্ছা, 2, 32, 64, রুটের বাইরে বেরোলে 8, আর 10⁻⁻6 হাফ হয়ে গেলে 10⁻³ উপরে উঠলে 10³ ডিভাইডেড বাই 8, মানে 1000/8, মানে 125 একক কি হবে? র্যাড পার সেকেন্ড। একক নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আমরা তার একক লিখবো না, খালি বৃত্তটা গোল বুঝবো, মানে ওএমআর যে সিটটা সেটা দাগ দেবো, মান চলে এলেই চলবে। আচ্ছা, 125 লাস্ট একটা নাকি? অপশন ডি, অপশন ডি তাহলে সঠিক অ্যান্সার। ওকে, 20 প্রশ্নটা পড়ো। একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ভেক্টরের বিস্তার E0 120 নিউটন পার কুলম্ব, এর কম্পাঙ্ক 50 হার্জ। ঠিক আছে, তারপর বলেছে যে 50 মেগাহার্জ, এই তরঙ্গটির তরঙ্গদৈর্ঘ্য মিটার এককে কত হবে? আচ্ছা, কোশ্চেনটাতে ইটা লাগছে না, বুঝলে? ইটা যখন লাগছে না, সি সমান এল ল্যামডা মনে আছে? এল ল্যামডা তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলোর যে বেগ হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে সি। তাহলে ল্যামডা সমান c/n, সি মানে 3 × 10⁸। আচ্ছা, এনটা মেগাহার্জে আছে, মানে 50 × 10⁶ হবে। তাহলে এখান থেকে 50 × 10⁶, এক কাজ করি 3 × 100 × 10⁶ করে নিচ্ছি উপরটা, মানে 100 ওখান থেকে বার করে নিয়ে চলে এলাম, বাই 50 × 10⁶, এটা কেটে যাচ্ছে, পরে থাকলো 300/50, 50 × 6, তাহলে 6 হচ্ছে, আচ্ছা মিটার এককে 6 মিটার। তাহলে অ্যান্সার কোনটা হবে? তার মানে এটা ফালতু দিয়েছে। ওকে, এটা এরকম দিয়ে থাকে কনফিউশন করার জন্য, তো দেবেই। অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও একবার, অপশন বিটাই তো পেলাম। হ্যাঁ, অপশন বিটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট 21 কোশ্চেনটা পড়ে নাও। 21 কোশ্চেনটা বলেছে এবিসিডি একটি তারের তৈরি চতুর্ভুজ, যার প্রতিটি ভুজের রোধ 8 ওহম, 20 ভোল্ট তড়িৎ প্রবাহ তড়িৎ চালক বলযুক্ত একটি ব্যাটারি দুপ্রান্ত এ আর বি বিন্দুর মধ্যে যুক্ত, মূল লাইনের প্রবাহ মাত্রা কত? বোঝানো একটু। এই সবগুলো হচ্ছে 8 ওহম করে, এগুলো 8 ওহম আর লিখছি না, 8। ব্যাটারিটা কানেকশন আছে এই জায়গাটা, এই দুটো এ আর বি পয়েন্টের মধ্যে। তো এক কাজ করে, এই তিনটে তো একসাথে শ্রেণীতে হয়ে যাচ্ছে না, তাহলে এক কাজ করি, ওই তিনটে পরিবর্তে আমি এই একটা রোধকে আঁকলাম এ আর বি এর মধ্যে, এটা ধরো এ আর বি এর মধ্যে 3 × 8 = 24 ওহম, এটা পুরোটা, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর এ আর বি এর মাঝখানে আরেকটা ওহম, অর্থাৎ এ আর বি এর মাঝখানে আরেকটাকে লাগিয়ে দিলাম, মানে জয়েন করে দিলাম, অর্থাৎ এটা হচ্ছে 8 ওহম, দিয়ে এদের মধ্যে কারেন্ট পাঠানো হচ্ছে। ঠিক আছে, তো কারেন্ট পাঠানো আর ব্যাটারি যে তড়িৎচালক বলটা, সেটা একটা মান দিয়ে দিয়েছে, দেখো তোমরা চাইলে একটু পড়ে নাও, এটা 20 ভোল্ট। আচ্ছা, 20 ভোল্ট, এই জায়গাটা 20 ভোল্ট। তাহলে দেখো এই দুটোর প্যারালাল কম্বিনেশন কত আসবে? 24 × 8, অর্থাৎ 24 × 8/24 + 8, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান 24 × 8/8, 24 = 32, 3 8, আচ্ছা 8 4 = 32, 4 6 = 24, মানে 6 ওহম। ঠিক আছে, তাহলে ভি সমান আই আর ফর্মুলা লিখে দাও। ভি মানে হচ্ছে 20 ভোল্ট, আর আইটা বার করতে বলেছে, আরটা হচ্ছে 6 ওহম এলো, তাহলে আই সমান 20/6। ঠিক আছে, অর্থাৎ এদের যে কম্বিনেশনটা সেটা হচ্ছে 6। 20/6 মানে 10/3, মানে 10 × 3 = 3.33 পৌনপুনিক, মানে এত 3.33 অ্যাম্পিয়ার, কন্টিনিউ 3টা চলতে থাকবে, এর কোনো শেষ নাই। তাহলে 3.33
অ্যাম্পিয়ারে আছে। অপশন সি কারেক্ট অ্যান্সার। ওকে। আচ্ছা তোমরা এটা বুঝতে পারছো তো যে আমি গোল করে যখন দাগ নম্বরগুলো লিখে দিচ্ছি ফাইনাল অ্যান্সারটা মিলিয়ে নেবে। অনেক ক্ষেত্রে হয়তো ভুলে যাই যে অ্যান্সারটা বেরিয়ে গেল কিন্তু অপশনগুলো দাগ দিতে ভুলে যায়। তো এটা তো আমি তো পরীক্ষা দিচ্ছি না, তাই আমার চাপ নেই, তোমাদের ক্ষেত্রে কিছু চাপ থাকবে, সেটা ভালো করে খেয়াল রাখবে। ঠিক আছে। তো যদি আমি দিতে ভুলেও যাই দাগ নম্বরটা, তোমরা মিলিয়ে নেবে যে অ্যান্সারটা কোনটা আসছে, নিজেরা অপশনটাও দেখে নেবে একটু। ওকে। 22-এর কোশ্চেনটা দিয়েছে দেখো, পদার্থ চিত্রে V1 এর মান কত। আবার 23-এর কোশ্চেনটাও পড়ে নাও, চিত্রে বর্তনীটিতে V2 এর মান কত। আমরা দুটো কোশ্চেনকে একসাথে সলভ করবো, ঠিক আছে। তো আচ্ছা এখানে উপরে একটা কোশ্চেন ভুল আছে দেখো, ওই যে -40 ভোল্ট দিয়েছে, এটা 40 ভোল্ট হবে, মাইনাস হয় না, মনে রাখবে যে তড়িৎচালক বল ঋণাত্মক হয় না। ধরো তুমি একটা ব্যাটারি কিনছো 12 ভোল্টের ব্যাটারি বা 10 ভোল্টের ব্যাটারি বা ধরো 1.5 ভোল্টের ব্যাটারি, কিন্তু কখনো কি বলি -1.5 ভোল্টের ব্যাটারি। হ্যাঁ এটা ঠিক যে দুটো প্রান্ত, ধরো একটা কোষের যে দুটো প্রান্ত, এটা নেগেটিভ বলবো, এই জায়গাটা নেগেটিভ, এই জায়গাটা পজিটিভ, ঠিক আছে, এটা বলতে পারি। বাট মাইনাস টোটাল যে তার যে এই প্রান্তের সাথে এই প্রান্তের যে বিভব পার্থক্য থাকে, মানে তড়িৎচালক বল, সেটা সবসময় পজিটিভ ধরা হয়। তারও একটা কারণ আছে। ধরো এইটা আমি একটা সার্কিট আঁকছি, ঠিক আছে। তো এই একটা সার্কিট, এটা হচ্ছে একটা 1.5 ভোল্টের ব্যাটারি, আমি সাপোজ বললাম 1.5 ভোল্ট। তার মানে একটা একক আধানকে এই প্রান্ত হয়ে এই প্রান্ত হয়ে পুরো এই প্রান্ত এক পাক ঘুরিয়ে আনতে, অর্থাৎ পুরো পাক, যেখান থেকে ধরো এ বিন্দু থেকে স্টার্ট করলে এইখান থেকে এইখান পর্যন্ত ওই একক আধানকে আনতে যে কৃতক আছে সেটা হচ্ছে 1.5 ভোল্ট। এটাকে ঋণাত্মক ধরা হয় না, কারণ এখানে ঋণাত্মক মনে হচ্ছে ব্যাটারি নিজে কাজ করছে অ্যাকচুয়ালি, তো সেটাকে ঋণাত্মক ধরা যাবে না। আর বিভব পার্থক্য মানে ধরো এই পয়েন্টের সাথে এই পয়েন্টের পার্থক্য, তখন এইখান থেকে একটা আধানকে এই প্রান্ত পর্যন্ত নিয়ে যেতে যে কৃতকার্য, ধরো এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, সি থেকে ডি নট কিন্তু এই ব্যাটারি ভিতর দিয়ে যাবে না, ব্যাটারি বাইরে দিয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু এই দুটো প্রান্তের মধ্যে আনতে জাস্ট কৃতকার্য। এরপর যদি এই দিক থেকে নিয়ে যেতে কৃতকার্যকে পজিটিভ ধরি, ওটা দিক থেকে আমরা নেগেটিভ ধরতেই পারি। বা ধরো বল দ্বারা কৃতকার্য, বলের বিরুদ্ধে কৃতকার্য, যে টার্মগুলো তোমরা মনে রেখেছো, সো মনে রাখবে ব্যাটারি তড়িৎচালক বল মোট কথা ঋণাত্মক হয় না, এটা পজিটিভ রাশি সবসময় ধরা হবে, ঠিক আছে। এত কিছু মানে বলার পর শেষ হচ্ছে যে শেষ সারাংশ এটাই। আচ্ছা এটাকে একটু কার্চফ ল অ্যাপ্লাই করে দিই। এটা ধরো I1 ধরে নাও, এটা I2, যদিও I1 I2 ধরে কিছু যায় আসে না, কেন বলতো এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, রেজিস্ট্যান্স থাকলে তবে I1 গুলো গুণ হয়। আচ্ছা ঠিক আছে, এই লুপটা 1 নম্বর লুপ, এটা হচ্ছে 2 নম্বর লুপ, ঠিক আছে। 1 নম্বর লুপে KVL অ্যাপ্লাই করো, V1 প্লাস 40, এটা দেখো মানে এইটা যেদিকে কারেন্ট পাঠাচ্ছে এটাও সেই দিকে কারেন্ট পাঠাচ্ছে, অর্থাৎ এইদিকে এইদিকে, কিন্তু এ তার উল্টো দিকে কারেন্ট পাঠাচ্ছে, এ কিন্তু উল্টো দিকে, ঠিক আছে। দেখো V1 আর 40 যে ডিরেকশনে কারেন্ট পাঠাচ্ছে, এটা তার উল্টো ডিরেকশনে কারেন্ট পাঠাচ্ছে, তাহলে আমরা উল্টোর জন্য V1 প্লাস 40, এটাকে উল্টো দিকের জন্য আমরা এই যে মানটা 15, এটাকে নেগেটিভ নিয়ে নেবো, সমান এর মধ্যে কারেন্ট ঘুরছে I1 ইন্টু 0 ওহম, মানে এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স দেওয়া নাই আর কি। তাহলে এখান থেকে V1 মাইনাস 25 সমান 0, তাহলে এখান থেকে V1 সমান 25 ওহম। এরপর আমাদের অপশন মেলাও, 22-এরটা অ্যান্সার এসছে 25 ওহম। আচ্ছা সরি 25 ওহম কেন আসবে, 25 ভোল্ট, ভি আছে তো, হ্যাঁ 25 ভোল্ট, তাহলে অ্যান্সার আসছে অপশন এটা, ঠিক আছে। অনুরূপভাবে আমরা 23-এরটাও সমাধান করব। দেখো কি করব, এই 2 নম্বর লুপেতে কার্চফ ল অ্যাপ্লাই করো। দেখো 2 নম্বর লুপেতে এই 15 ভোল্ট এইদিকে কারেন্ট পাঠাচ্ছে, এইদিকে ধরো এইদিকে এ তার উল্টো দিকে কারেন্ট পাঠাচ্ছে, মানে এ পাঠাবে এইদিকে, এ পাঠাবে এইদিকে। তাহলে আমি যদি এই ডিরেকশনে ঘুরতে থাকি, এরটাকে পজিটিভ ধরবো, তখন এইদিকে ঘুরবো, আর এইদিকে কারেন্ট পাঠাচ্ছে বলে সেটাকে নেগেটিভ নেবো, অর্থাৎ 15 মাইনাস V2, ওইখানে I2 গণিত টোটাল রেজিস্ট্যান্সটা 0, তাহলে এখান থেকে 15 মাইনাস V2 সমান 0, V2 সমান 15 ভোল্ট। ওকে, তাহলে এই জায়গাটা V2 জায়গায় পেলাম 15 ভোল্ট। অপশন মিলিয়ে নাও আগে। 23-এর কোশ্চেনের অপশন হচ্ছে, লাস্ট আছে অপশন ডি, অপশন ডিটা সঠিক অ্যান্সার। বুঝতে পারা গেছে। একবার এইটা যে ডিরেকশনে কারেন্ট পাঠাচ্ছে, এও সেই ডিরেকশনে কারেন্ট পাঠাচ্ছে, কিন্তু এ তার উল্টো ডিরেকশনে কারেন্ট পাঠাচ্ছে। অনুরূপভাবে এ যে ডিরেকশনে কারেন্ট পাঠাচ্ছে, এ তার উল্টো দিকে কারেন্ট পাঠাচ্ছে, সো উল্টো দিকগুলোকে নেগেটিভ ধরবো। আর আমি যেদিকে ঘুরছি, আমি সবসময় ক্লক ওয়াইজে ঘুরছি, এটাকে বলা হয় ক্লক ওয়াইজ, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে ঘুরছি। ওকে, নেক্সট এরপর 24-এর কোশ্চেনে ফলো করো। দেখো 24-এর কোশ্চেনটা পড়ো, 5টি সমমানের রোধ আর চিত্রের ন্যায় যুক্ত যাচ্ছে, 5টা থাকলে কি হওয়ার চান্স থাকে, আগেও বলেছি হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে। 5টা 3টে এগুলো থাকলে হুইটস্টোন ব্রিজ হওয়ার চান্স থাকে। 3টে থাকা মানে দুটো অবশ্যই শর্ট সার্কিট করা আছে, মানে শর্ট করা আছে, তাই দুটো রকম কম আছে। আচ্ছা 3টে থাকলে আর কি। আচ্ছা তারপর বলেছে যে এ আর বি এর মধ্যে ভি ব্যাটারি যুক্ত করা হলে ইসি এর মধ্য দিয়ে প্রবাহের মান কত হবে। যেহেতু হুইটস্টোন ব্রিজ বললাম, এক কাজ করে আমরা হুইটস্টোনটাকে আঁকার চেষ্টা করি, তাহলে জিনিসটা আরো সহজে বোঝা যাবে। মনে মনে ভাবো এ আর বি কে খুলে দিচ্ছি, এই যে এ এবং বি বিন্দু, বিটাকে টেনে এই দিকে নিয়ে চলে এসো, তাহলে জিনিসটা কেমন দেখতে লাগবে গো, অনেকটা এরকম হয়ে যাবে না। অর্থাৎ আমি আরেকবার আঁকারই চেষ্টা করছি। এইটা ধরো এই যে রোধটা সি আর ডি এর মধ্যে, রোধটা এগুলো সবই আর আছে, তাই আমি লিখিনি, ঘিঞ্জি হয়ে যাবে ছবিটা, ঠিক আছে। এইটা ধরো সি আর ডি এর মধ্যে রোধটা, এটা সি আর ডি,
এইটাকে খুলে নিয়ে এইদিকে বার করে নিচ্ছি, দেখো তো এটা এরকম আসবে কিনা, এরকম, মানে সি আর বি এর মধ্যে যে এইটা সেটা হচ্ছে বি বিন্দু, এটা ধরো, আর ডি আর বি এর মধ্যে এটা এই এই বিন্দুটা, মানে এই বিন্দুটা বি বিন্দু, তো সেটা হচ্ছে এইভাবে, ঠিক আছে, এটা হচ্ছে বি বিন্দুর মধ্যে। আচ্ছা, তারপর দেখো এই দিকটাকে ফলো করো, এটাকে বার করে নিচ্ছি, মানে ই আর এ বিন্দু কিন্তু একটাই বিন্দু, কেন বলো তো, এই যে এখানটা শর্ট করা আছে, কোনো রোধ তো দেওয়া নাই, তাহলে এইখানে সি আর ই এর মধ্যে, অর্থাৎ সি আর ই এর মধ্যে আমি এইভাবে আঁকার চেষ্টা করছি, এটা ই বিন্দু, আর ডি আর ই এর মধ্যে, ডি আর ই এর মধ্যে এই রোধটা, ওকে, তাহলে ডি আর ই এর মধ্যে এটা আঁকার চেষ্টা করলাম, সবগুলি আর, তার মানে এই ই বিন্দু, আর আমাদেরকে কি বলেছে, ই বিন্দু এবং না না, ই বিন্দু নয়, সি বিন্দু বলেছে, ইসি এর মধ্য দিয়ে প্রবাহটা বার করতে হবে, কিন্তু কারেন্ট ব্যাটারিটা লাগাবো কার মধ্যে, এ আর বি এর মধ্যে, এটা ধরো এ বিন্দু, আচ্ছা আমি এক কাজ করি এটাকে এ নাম দিই, তাহলে এইটা, ঠিক আছে, এ আর বি এর এক করছে, আমি এইদিকে ধরো একটা ব্যাটারিকে কানেক্ট করে দিলাম, ওকে, বুঝলো, সবগুলি তো আর, তাহলে আর বাই আর সমান আর বাই, এখানে আমি একটু লিখছি আর 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 আর, বুঝা গেছে, এই এ বিন্দুটা হচ্ছে আবার সি বিন্দু, ই বিন্দু সরি, এই বিন্দুটাই ই বিন্দু, সেটা আমরা লিখে রাখছি আমাদের বোঝার সুবিধার্থে। তো দেখো তাহলে এই মাঝের আরটা কোনো কাজে নাই, কারণ পি বাই কিউ সমান আর বাই এস ফর্মুলা ধরে আর বাই আর সমান আর বাই আর হয়ে যাচ্ছে, তাহলে এর মধ্যে তো কোনো কারেন্ট যাবে না, মুছে ফেলো, মুছে ফেললে কি দাঁড়াচ্ছে, এই আর এবং আর মিলে কত হচ্ছে 2R, এই আর এবং আর মিলে হচ্ছে 2R, তাহলে সে দুটো 2R এর অ্যাক্রসের যে ইয়েটা হয়, অর্থাৎ 2R ডিভাইডেড বাই 2R, মানে এইভাবে, এটাও 2R এটাও 2R, তাহলে তাদের যে কম্বিনেশন 2R বাই 2 মানে আর, ঠিক আছে, 2R বাই 2 মানে হচ্ছে আর, খেয়াল করো, তাহলে আর যখন রেজিস্ট্যান্স হয়ে গেল, আমাদের জানতে চেয়েছে ই আর সি এর মধ্যে কারেন্ট কত হবে, ই সি মানে হচ্ছে যে এই বিন্দুটা, সেটা আমি পাশের জন্য ই লিখে দিয়েছি, মানে এই বিন্দুটা হচ্ছে এই বিন্দু, ঠিক আছে, এটা ই এটা আবার এ, তো ই আর সি এর মধ্যে কারেন্ট কিভাবে বার করব, এই এক ক্রসে কারেন্ট, তাহলে মূল কারেন্ট ধরো আই, অর্থাৎ আই মানে হচ্ছে ভি বাই আর হবে, আই সমান ভি বাই আর হবে, কারণ কম্বিনেশন রেজিস্ট্যান্স সব শেষ পর্যন্ত পেয়েছি, তুল্যরোধটা আর, ঠিক আছে, তাহলে এর মধ্যে কারেন্ট একটা ধরো যাচ্ছে, আমি সাপোজ বলছি এইদিকে একটা যাচ্ছে, এটা এটা ধরো আই ওয়ান, তাহলে আই ওয়ান মানে কারেন্ট ডিভিশন ফর্মুলা, মূল কারেন্ট ইন্টু অন্য রোধ, অন্য রোধ মানে এখানে আর 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 মিলে কত হচ্ছে 2R, তাহলে এটা হচ্ছে 2R ডিভাইডেড বাই, এই দুটো রোধ সমান আছে মানে সমান কারেন্ট যাবে, মানে হাফ হয়ে যাবে কারেন্ট অ্যাকচুয়ালি, বুঝতে পারলে, দুটো সমান রোধ যাচ্ছে, মানে এটা ধরো আই, আমি এটাতে বার করছি তো আই ওয়ানটা, তাহলে 2R বাই 2R প্লাস 2R, ওকে, তাহলে এটা আসছে আই ইন্টু আই মানে হচ্ছে ভি বাই আর, ভি বাই আর 2R বাই এটা যোগ করলে হাফ হয়ে যায়, তাহলে ভি বাই 2R, এটা হচ্ছে অ্যান্সার, বুঝতে পারো, খুব সোজা একটা ইজি কোশ্চেন, এগুলো আবার কোনো কোশ্চেন নাকি, তাই না, এগুলো হচ্ছে প্রশ্ন, কোশ্চেন নয়, তাহলে ভি বাই 2R মানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ওকে, একবার সাইড হয়ে যাচ্ছি, দেখানোর পর আমাদেরকে ঝটপট শেষ করতে হবে, অনেকক্ষণ, 25 কোশ্চেনটা একটু পড়ে নাও, চিত্রে প্রদর্শিত বর্তনী এস চাবিটি সংযুক্ত করা হলে আই প্রবাহ মাত্রা মান কত, আই প্রবাহ মাত্রা মানে এই মানটা কত সেটা বার করতে হবে, ঠিক আছে, এটা বোঝার জন্য আমরা এক কাজ করে নাম দিয়ে দিচ্ছি, এ, এটা সি বিন্দু দেওয়া আছে, এটা বি, ওকে, এটা ধরো ডি বিন্দু, আচ্ছা এটা সুইচটা এস বলেছিল, এটা ডি বিন্দু, তাহলে দেখো এইখানে ভোল্টেজটাকে আমি একটু ধরেও নিলাম ভি, এই ধরনের অঙ্ক দেবে কোনো একটা পেজে একবার করানো হয়েছে, তো এক কাজ করি এ থেকে, আচ্ছা এখানে দেখো এইখানটা যে কারেন্ট যাচ্ছে আই ওয়ান, আর এইখানটা ধরো কারেন্ট আসছে আই টু, দুটো মিলে এইখানটা যোগ হয়ে যাচ্ছে না, অর্থাৎ আই মানে হচ্ছে আই ওয়ান প্লাস আই টু, এটা বুঝে নাও, মানে এই জায়গাটা এই যে সি পয়েন্টে, এখানে যদি আমরা কারচপে কারেন্ট সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আই ওয়ান ঢুকছে এইদিকে আই টু ঢুকছে, দুটো মিলে নিচের দিকে নেমে যাচ্ছে, অর্থাৎ এখানটাতে দুটো মিলে মিলিত হচ্ছে, ঠিক আছে, তাহলে একবার এ থেকে সি জন্য কারেন্টটা আমরা কেসিএল অ্যাপ্লাই করছি, 20 মাইনাস ভি, এটা হাই ভোল্টেজ এটা লো ভোল্টেজ, তাই তো, না হলে কি করে কারেন্ট যাবে, তাহলে 20 মাইনাস ভি সমান হচ্ছে, ভি সমান আই আর ফর্মুলা, আই ওয়ান ইন্টু 2, অর্থাৎ এখান থেকে 20 মাইনাস ভি সমান 2 আই ওয়ান, আচ্ছা একবার বি থেকে সি অ্যাপ্লাই করছি, বি থেকে সি, বি থেকে সি এর জন্য 10 মাইনাস ভি সমান, এটা হচ্ছে 4 ওহম, তাহলে 10 মাইনাস ভি সমান 4 আই টু, ওকে, আরেকবার সি থেকে ডি অ্যাপ্লাই করছি, সি থেকে ডি আমি একটু ছেড়ে ছেড়ে লিখছি, তার কারণ ক্যালকুলেশন করতে সুবিধা হবে, আচ্ছা এখানটা ভি ভোল্টেজ, এখানটা গ্রাউন্ড আছে মানে এটা আর্থিং আছে 0 ভোল্টেজ, তাহলে ভি মাইনাস 0 সমান 2 ইন্টু আই, 2I মানে হচ্ছে 2 ইন্টু আই ওয়ান প্লাস আই টু, অর্থাৎ আমি বলতে পারি ভি সমান 2 ইন্টু আই ওয়ান প্লাস আই টু, এই মানটা একটু ক্যালকুলেট করে বসাবো, এক কাজ করি, তাহলে এটাকে একটু সমাধান করি, এটা 2 আই ওয়ান 4 আই টু আছে, আচ্ছা এটাকে করে নিচ্ছি, 40 মাইনাস 2 ভি সমান 4 আই ওয়ান, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ, ঠিক আছে, তারপর সমাধান করব, দুটোকে যোগ করে দাও, 1 প্লাস 2,
তাহলে 1 প্লাস 2 যোগ করলে কত হয় 40 প্লাস 10 মানে 50, 2v v মানে 3v, 4 4 সমান হচ্ছে 4 ইন্টু i1 প্লাস i2, তার মানে 2 ইন্টু 2 i1 প্লাস i2। ঠিক আছে, এই দুইটা বাইরে রাখলাম বলতে এই 2 i1 প্লাস i2 জায়গায় v বসিয়ে দাও। তাহলে এখান থেকে 50 মাইনাস 3v সমান 2 ইন্টু v, তাহলে এখান থেকে 50 সমান 3vটা ওইদিকে গেলে 2v মিলে 5v, তাহলে v সমান 10 ভোল্ট। v এর মান হচ্ছে 10 ভোল্ট, মানে এই জায়গাটা হচ্ছে 10 ভোল্ট। ঠিক আছে, তাহলে v সমান আমরা লিখে রাখছি এখানটা 10 ভোল্ট। আচ্ছা, ঘিঞ্জি হয়ে গেল, একটু জায়গা আছে, হয়ে যাবে। জানতে চাইছে আইটা, তাহলে দেখো 10 মাইনাস 0 সি থেকে ডি এক করেছে যে ভোল্টেজ ড্রপটা, তাহলে 10 মাইনাস 0 সমান হচ্ছে এই যে 2 ইন্টু আই, এটা 2i, তাই তো, মানে এখানে 10 মাইনাস 8 করা আছে 0 সমান 2 গুণিত আই, তাহলে এখান থেকে 10 সমান 2i, তাহলে আই সমান 5 অ্যাম্পিয়ার। অ্যান্সার হচ্ছে 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, অ্যান্সার আগে মিলিয়ে নি, 5 অ্যাম্পিয়ার মানে 25-এর বি, তাহলে অপশন কোনটা সঠিক হলো, অপশন বি। ঠিক আছে, 5 অ্যাম্পিয়ার হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট 26-এর কোশ্চেনটা একটু পড়ে নাও, একটা প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে, তোমরা পড়ে নাও। তোমরা পড়ে নিয়ে আমি শুধু ডাটাগুলো ওখান থেকে লিখে রাখছি। লাস্টের দিকে দেওয়া আছে যে একটি গ্যালভানোমিটার কাঁটার পূর্ণ বিক্ষেপের জন্য অভ্যন্তরীণ কত প্রয়োজনীয় তড়িৎ প্রবাহ 10 মিলি অ্যাম্পিয়ার, তাহলে গ্যালভানোমিটার কারেন্ট মানে আইজি 10 মিলি অ্যাম্পিয়ার, এগুলো আমি লিখে রাখছি আমার সুবিধার্থে, তোমরা পড়ে নেবে। হ্যাঁ, আচ্ছা, গ্যালভানোমিটারটির অভ্যন্তরীণ রোধ 100 ওহম, তাহলে জি এর মান হচ্ছে 100 ওহম। ওকে, আচ্ছা, এটা ওহম। তারপর হচ্ছে আর কি দিয়েছে গো, আর রোধের বিভব প্রভেদ ভি আর ও, আর রোধ বলতে বুঝছো, একটা ছবি আছে দেখো, ছবিটা আবার এঁকে ফেলো। এটা গ্যালভানোমিটার, এটা এক পাশে শান্ট যুক্ত করছি, এই হচ্ছে ব্যবস্থা। আর ক্যাপিটাল আর জি, এটা হচ্ছে জি, এটা হচ্ছে ক্যাপিটাল আর, এটা হচ্ছে আর, মানে আর এর জায়গায় এস, যেটা আমরা শান্ট বলে পড়ে এসেছি না, এস, সেটা হচ্ছে আর এখানে যুক্ত করছে। আর একটা ছবি আছে দেখো আইজি, সেটা গ্যালভানোমিটার, তার সাথে সিরিজে যুক্ত আছে, এই যে রোধটা, এটা আটটা সিরিজে যুক্ত আছে, এটা হচ্ছে গ্যালভানোমিটার রোধ, মানে এই পুরো সিস্টেমটা হচ্ছে গ্যালভানোমিটার রোধ। অনুরূপভাবে এই যে পুরো সিস্টেমটা, এটা হচ্ছে গ্যালভানোমিটার রোধ। ঠিক আছে, এরপর একটু পড়তে হবে ভালো করে কি কি দিয়েছে। প্রান্তিক বিভব প্রভেদ ভিআর আর গ্যালভানোমিটার অভ্যন্তরীণ রোধ ছোট হাতের আর, ভেরি গুড। যেটা আমরা জি ধরছি সেটা আর কি, এটা হচ্ছে ছোট হাতের আর। ঠিক আছে, ওকে, এরপর আমরা পড়ি। প্রথমে 26-এর কোশ্চেন বলছে অ্যামিটারের ক্ষেত্রে কোন সমীকরণটা সঠিক, ভিআর আর ভিআর এর মধ্যে সম্পর্ক বলেছে, মানে ভি ক্যাপিটাল আর ভি ছোট হাতের আর। তো যেহেতু অ্যামিটার তৈরি করবো, মানে কোন সার্কিটটা গো, এই 1 নম্বর সার্কিটটা কাজে লাগবে, এটা অ্যামিটারের জন্য। তোমরা জানো যে অ্যামিটার তৈরি করতে গেলে রোধটাকে কমাতে হয়, কমাতে গেলে কিভাবে যুক্ত করব, এভাবে প্যারালালে যুক্ত করলে তবেই তুল্য রোধ কমে যায়। তো সেই ক্ষেত্রে এই দুটো পয়েন্টে দেখো, আমি পয়েন্ট দুটো নাম দিচ্ছি, ধরো এ পয়েন্ট আর বি পয়েন্ট, মূল কারেন্টটা কিন্তু এইদিকে ঢুকছে, ঠিক আছে, এইটা ঢুকছে এইদিকে বেরিয়ে যাচ্ছে। এই দুটো পয়েন্ট যেহেতু এক কানেকশনে আছে, তাহলে এই জি এর আকর্ষিত বিভব পতন মানে ভি আর, এটা হচ্ছে ভি আর, এটা এই জায়গাটা, তো এর আকর্ষিত যে বিভব পতন দুটো তো সমান, তাই না? তাহলে অ্যামিটারের ক্ষেত্রে 1 নম্বর সূত্র হচ্ছে ভি আর সমান ভি আর, কারণ এরা সমান্তরালে যুক্ত আছে, সমান্তরালে যুক্ত থাকলে আমরা জানি যে বিভব পার্থক্যটা সমান থাকে, দুটো পয়েন্টটা একই আছে এ আর বি এর মধ্যে। ঠিক আছে, আচ্ছা, 27-টা 10.01 অ্যাম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহ পরিমাপে সক্ষম একটি অ্যামিটারে রূপান্তর করার জন্য গ্যালভানোমিটারের সমান্তরালে কত রোধ যোগ করব। ভেরি গুড, তাহলে এখানেই কোশ্চেনটা হয়ে যাবে। 27 অ্যামিটারে রূপান্তর করছি, অ্যামিটারে রূপান্তর করা মানে কি, রোধটা কমানো, তাহলে রোধটা কত দাঁড়ায়, এস সমান আমরা জানি জি ডিভাইডেড বাই এন মাইনাস 1, তাহলে এখান থেকে এন মানে হচ্ছে পাল্লা, মানে অ্যাকচুয়াল যে মাপছে বাই গ্যালভানোমিটার থাকাকালীন কতটা মাপতো তার যে রেশিওটা, তাহলে এখানে বসিয়ে দাও। এস এর জায়গায় হচ্ছে 8টা, এস মানে কি জানতে চাইছে, দাঁড়াও একবার, 10.01 অ্যাম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহ মাপে সক্ষম অ্যামিটারে রূপান্তর করবো, মানে অ্যামিটারের যে কারেন্টটা এই আইটা, এখানে লিখে দিই আগে, জি বাই আই বাই আই জি মাইনাস 1। ঠিক আছে, জি এর মান হচ্ছে 100 ওহম, ওই যে লিখেছিলাম এইটা 100 ওহম, বাই আই মানে হচ্ছে এখানে 10.01 অ্যাম্পিয়ার, 10.01, আইজিটা কত ছিল, ওই আইজি এই যে 10 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 10 ইন্টু 10⁻³ মাইনাস 1। আচ্ছা, ক্যালকুলেশনটা একটু করো, 10⁻³ উপরে গুণ করে দাও, এখানে 10⁻100, তাহলে 100 ডিভাইডেড বাই, আচ্ছা এটা 10 - 3 মানে 10⁻² উপরে গুণ করলে 1000
1 -1, তাহলে 100 ডিভাইডেড বাই 1000, ও 1 বিয়োগ করলে 1000, তাহলে হচ্ছে 1/10, মানে 0.1 ওহম। অর্থাৎ এই যে প্যারালালে যে কানেকশনটা আমরা করব, যে সানটা যুক্ত করব, সেটা হচ্ছে 0.1 ওহম। কোথায় আছে? হ্যাঁ আছে অপশন, অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা ক্ষেত্রে অপশন এ। ঠিক আছে, নেক্সট তারপর 28 কোশ্চেনটা পড়ো। একসাথে আমরা কিন্তু সব কোশ্চেনগুলোকে সলভ করছি, কারণ এটা একসাথে রিলেটেড। ওকে, তাহলে 28 কোশ্চেনটাকে পড়ে নিই। বলেছে যে 100 ভোল্ট পর্যন্ত বিভব প্রভেদ পরিমাপে সক্ষম একটি ভোল্টমিটারে রূপান্তর করার জন্য গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণীতে কত রোধ যুক্ত করতে হবে। কোথায় লিখি? সিম্পল ফর্মুলা, আগে একটা কোনো ভিডিওতে বলেছি যে অ্যামিটারে রূপান্তর করা মানে রোধটাকে কমানো, মানে ভাগ করব, n-1 দিয়ে ভাগ। আর যখন এইভাবে এই যে সার্কিটটা 2 নম্বর সার্কিটটা, যখন আমরা এখানে 8টা শ্রেণীতে লিখেছি, তো তার মানে এখানে অ্যাকচুয়ালি 8টা যোগ করছি, তো যোগ করার ক্ষেত্রে মানে রোধটা বাড়ানোর জন্য এই n-1টা গুণ হয়ে যাবে। ক্যালকুলেশন আমি স্কিপ করছি, তোমরা থিওরি ভালো করে পড়ে রেখেছো এটা ধরে নিয়ে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে লিখে দাও। আচ্ছা, এরপর থেকে 2 নম্বর সার্কিটটা ক্ষেত্রে ফলো করো। 2 নম্বর সার্কিটটা হচ্ছে 28 কোশ্চেনটা সলভ করার জন্য 100 ভোল্ট পর্যন্ত বিভব প্রভেদ পরিমাপে সক্ষম, মানে ভি সমান হচ্ছে 100 ভোল্ট, আর ভিজিটা হচ্ছে, ভিজি মানে হচ্ছে আইজি ইন্টু জি, গ্যালভানোমিটারের যে ভোল্টেজ ড্রপ। তাহলে পাল্লাটা হয় এন সমান ভি বাই ভিজি, ওখানে যেমন আই বাই আইজি ছিল, এখানে ভি বাই ভিজি, মানে 100 ডিভাইডেড বাই আইজি ইন্টু জি, আইজি ইন্টু জি। ঠিক আছে, তো সেক্ষেত্রে যে রোধটা কানেক্ট করবো সেটা বললাম গুণ করবো আমরা এখানে, অর্থাৎ এটাকে আর লিখছি, ধরো আর সমান n-1 ইন্টু জি। আশা করি তোমরা মনে রাখতে পারবে, আগেরটা n-1 দিয়ে ভাগ ছিল, এখন গুণ হচ্ছে। n মানে হচ্ছে এটা, এই জায়গাটা, তাহলে 100 ডিভাইডেড বাই আইজি ইন্টু জি -1 ইন্টু জি, মানে 100 বাই আইজি মাইনাস জি। 100 ডিভাইডেড বাই আইজি মানে হচ্ছে কারেন্ট, এটা 10 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 10 ইন্টু 10⁻³ মাইনাস জি মানে হচ্ছে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স 100। তাহলে একটু ক্যালকুলেট করে নাও। আচ্ছা, এটা 10⁻², উপরে হলে 10⁻², তাহলে 100 100 10,000 মাইনাস 100, মানে এখান থেকে 100 গেলে 99 নাকি, 9,900 ওহম। ঠিক লিখলাম? 10,000 থেকে 100 বাদ দিলে কত হয়? 9,900, ঠিকই তো আছে। তাহলে অ্যান্সার মেলাও। অ্যান্সার হচ্ছে অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন সি সঠিক অ্যান্সার। ঠিক আছে, ওকে নেক্সট। তারপর 29টা দেখো, 29 কোশ্চেনটা পড়ো, ওই আগের মতোই কোশ্চেন। ভোল্টমিটার বর্তনীর জন্য কোন সমীকরণটা সঠিক? ভোল্টমিটারের ক্ষেত্রে ভিআর আর ভিআর এর মধ্যে একটা সম্পর্ক বলে দিয়েছে। ঠিক আছে, তো তাহলে কাজ করো, ভোল্টমিটার মানে এইটা কানেক্ট করবো, এই 2 নম্বর সার্কিটটা এইভাবে গ্যালভানোমিটারের সাথে সিরিজে লাগালে তবেই আমাদের যে ইয়েটা হবে। গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স ওখানে আর দিয়ে দিয়েছে, আমি জি ফর গ্যালভানোমিটার বোঝালাম, তো সেক্ষেত্রে বাড়ছে, তাহলে বোঝার চেষ্টা করো। তাহলে দেখো ভিআর আর ভিআর, আচ্ছা এই পুরো সিস্টেমটা একটা ভোল্টমিটার, বুঝতে পারছো তো? এটা হচ্ছে গ্যালভানোমিটারের জন্য, এটা হচ্ছে একটা বাইরে থেকে যে রোধ লাগানো হয়েছে, যে পুরোটা ভোল্টমিটারে কাজ করবে। এখন দেখো এইটা ভিআর, এই জায়গাটা, আর এখান থেকে এর করছে যে ভোল্টেজ ড্রপ ভিআর, তো কারেন্ট কিন্তু যেহেতু শ্রেণীতে যুক্ত আছে, কারেন্টটা একই থাকবে, অর্থাৎ আই দুটোর জন্যই একই, কিন্তু পার্থক্য কি হবে? সাধারণত ভোল্টমিটারের ক্ষেত্রে কি করা হয়? ভোল্টমিটারের ক্ষেত্রে একটা উচ্চ রোধ এই গ্যালভানোমিটারের সাথে শ্রেণীতে যুক্ত করা হয়, যাতে করে ভোল্টমিটার রোধটা আরো বাড়াতে পারি, তাই তো? তার মানে হচ্ছে আর গ্রেটার দ্যান আর, আমি এটাকে একটু পাশে লিখছি, আর গ্রেটার দ্যান আর, কিন্তু আইটা হচ্ছে একই। ঠিক আছে, আচ্ছা এটা দাগ নাম্বার দেওয়া হয়নি 29, তো সেক্ষেত্রে আই আর গ্রেটার দ্যান আই আর, তাহলে ভি আর আই আর মানে হচ্ছে আর এর এক হচ্ছে ভোল্টেজ ড্রপ গ্রেটার দ্যান এটা, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। শ্রেণীর ক্ষেত্রে কিন্তু উল্টোটা হইলো, মানে সমান এসেছিল। ওকে, অর্থাৎ আমাদের যে আর রোধটা, এই আর রোধটা আমি একটু সরে যাই, আর রোধটা অনেক বেশি নেওয়া হয় এই গ্যালভানোমিটার রোধের তুলনায়, দিয়ে শ্রেণীতে কানেক্ট করা হয়, যেখানে তার এক হচ্ছে ভোল্টেজ ড্রপটা বেশি হবে। ওকে, তারপর অপশন দেখি, ভি আর গ্রেটার দ্যান, ও ঘুরিয়ে লেখা আছে বুঝলে, এটাকে এইভাবে লেখা আছে ভি আর লেস দ্যান ভি ক্যাপিটাল আর, তার মানে অপশন কোনটা সঠিক? অপশন বিটা হচ্ছে সঠিক। ঠিক আছে, কোনো গ্যালভানোমিটারের সাহায্যে দ্বিগুণ মানের বিভব পরিমাপের জন্য আর কে দ্বিগুণ করব, আর কে অর্ধেক করব, 4R করব, কোনোটাই নয়। আচ্ছা বোঝো, এইটা তখন ভোল্টমিটার হিসাবে কাজ হচ্ছে, ভোল্টমিটার। ঠিক আছে, তো যখন এটা ভোল্টমিটার হিসাবে কাজ হচ্ছে, তাহলে তুল্য রোধটা কত দাঁড়াচ্ছে গো? আমি ধরো এটাকে ভোল্টমিটার হিসাবে ইউজ করছি, ভোল্টমিটারের যে তুল্য রোধ, অর্থাৎ আমি বলছি আর ভি, আর ভি সমান কি লিখছি? এই ধরো একটা রোধ, এই জি আর আর এর মধ্যে একটা ধরে নাও আর এর রোধ, প্লাস হচ্ছে ক্যাপিটাল আর এর রোধ। বোঝাতে পেরেছি? এর মানে এটাই দাঁড়াচ্ছে যে ভোল্টমিটার রোধটা অবশ্যই বেড়েছে, কিন্তু এখন কোশ্চেনটা কি দিক কিভাবে দিয়েছে দেখো, বা এটাকে আমি এইভাবে লিখতে পারি, জি প্লাস আর। ওকে, তাহলে ভোল্টেজ যখন মাপবো আমি আই দিয়ে গুণ করে দিচ্ছি,
আর ভি ইন্টু আই সমান আইজি প্লাস আই আর, এখান থেকে লিখছি ভি, এই আইজি মানে হচ্ছে ভিজি প্লাস আই আর মানে হচ্ছে ভি আর। ওকে, এতটুকু না হয় বললো, কিন্তু জানতে কি চাইছে, তাহলে রোধ আর কে দ্বিগুণ করব, আর কে অর্ধেক করব। ভেরি গুড, ভালো কোশ্চেন দিয়েছে। আমি এখানে ভিআর লিখবো না, কেন বলছে অ্যান্সার পেয়ে গেছি। তোমরা দেখো এরপর এই দেখো, যদি আর কে দ্বিগুণ করি তাহলে কি এই মানটা দ্বিগুণ আদৌ হচ্ছে? কখনোই না। কেন বলতো, এই একটা টার্ম যোগ হয়ে আছে। যদি এই টার্মটা জিরো থাকতো তাহলে এটা দ্বিগুণ, তিন গুণ, চার গুণ, পাঁচ গুণ যাই করি না কেন, এইটাও সেইভাবে দ্বিগুণ, তিন গুণ, চার গুণ, পাঁচ গুণ ওই আকারে বাড়তো। তার মানে এইটার জন্য কিন্তু ওই হারে বাড়বে না, মানে এটা একটা সরলরৈখিক সমীকরণ আর কি। বলছি এটা ধরো 3 সমান এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। আমি যদি এটাকে ডবল করেই দিই তাহলে একা একা কত হয়, একের জায়গায় ডবল হয়ে গেল মানে 2 হয়ে গেল। এটা কিন্তু 2 আছে, 2 2 মিলে কত হয় 4, 3-এর ডবল কি 4 কখনো হয় গো? হয় না। বুঝতে পেরেছি কথাটা? একটা সিম্পল উদাহরণ, যে এইটা যেহেতু মাঝখানে ঢুকে গেছে এ বাবু মানে সবাইকে আটকে দেবে, সো এটা হবে না। সো এখানে দ্বিগুণ করলে আসছে না, যখন আর কে অর্ধেক করলে তো কোনোভাবেই আসবে না, কারণ অর্ধেক করলে তো কমে যাবে মানটা, এই মানটা কমে যাচ্ছে, আসছে না। 4 আর করলেও আসবে না, কেন বলতো, যদি এটা 4 গুণ করে 1 4 গুণ কত হয়, 4 1 5, এই সরি 4 1 4, আর এটা 2 তো ছিল, 2 প্লাস 4, তাহলে 2 প্লাস 4 মানে 6। ও, 2 প্লাস 4 মানে 6, 4 গুণ করলে আসছে। আচ্ছা, এটা এটা তো আমি একটা সিম্পল উদাহরণ নিয়েছি, যদি অন্য কোনো উদাহরণ নিই, ধরো আমি 3-এর জায়গায় 4 লিখছি, 4 সমান আমি ধরে নিচ্ছি 2 প্লাস 2, তাহলে এইটাকে 4 গুণ করলে কত হচ্ছে, 2 এর 4 গুণ মানে 8, 8 প্লাস 2, তখন তো 10 হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 4-এর ডবল 10 হয় না, সো হবে না। বুঝা, মানে একটাই বলতে চাইছি যে এই টার্মটা ঢুকে যাওয়ার জন্য এই সরলরৈখিকভাবে ওই দ্বিগুণ তিনগুণ সমীকরণ মেনে চলতে পারছে না, সো কোনোটাই নয়, অ্যান্সার করো। অপশন ডিটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট আমাদের খুব লাস্ট পজিশনে চলে এসেছে এবং ডেঞ্জারাস জোনে প্রবেশ করছি। আচ্ছা, সেকশন এফটা আমরা সমাধান করার আগে, মানে বাম স্তম্ভ ডান স্তম্ভে যাওয়ার আগে এটা একটা খেয়াল রাখবে যে একটা ভুল হলে কিন্তু দুটো ভুল হয়ে যায়। বাম স্তম্ভ ডান স্তম্ভ নিয়মই সেটাই, একটা গেল মানে দুটো গেল, ঠিক আছে? তো এক কাজ করি, আগে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থেকে বিভবটা বার করে ফেলি। দেখো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য রাশিমালাটা দিয়েছে ই ভেক্টর সমান, দেখো আমরা দাগ নাম্বার দিচ্ছি না কারণ আমরা এখনো ঢুকিনি কোশ্চেনে, ঠিক আছে? তার আগে জায়গাটা সলভ করছি। 2i ক্যাপ 4j ক্যাপ সমান 2i ক্যাপ 4j ক্যাপ। আর একটা শর্ত দিয়েছে মূল বিন্দুতে বিভব শূন্য, মানে ভি অ্যাট 0,0-তে বিভবটা 0, ঠিক আছে? মূল বিন্দু মানে x,0, y x-টাও 0 y-টাও 0। এক কাজ করি, আমাদের যে ফর্মুলা ই ভেক্টর সমান মাইনাস ডেল ভি ডেল এক্স আই ক্যাপ মাইনাস ডেল ভি ডেল ওয়াই, মানে ই সমান মাইনাস ডিভিডিআর ফর্মুলা সবাইকার মনে আছে আশা করছি। এইখান থেকে আমরা এই ডিআরটাকে ভেঙে এক্স আর ওয়াই আকারে লিখলাম, তখন পার্সিয়াল ডেরিভেটিভ হয়ে যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখো ই সমান আমরা লিখছি মাইনাস ডেল ভি ডেল এক্স আই ক্যাপ মাইনাস ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ সমান 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ। আচ্ছা, কম্পেয়ার করো, আই ক্যাপের সাথে আই ক্যাপের কম্পেয়ার করছি, তাহলে মাইনাস ডেল ভি ডেল এক্স সমান 2, আর জে এর সাথে জেটাকে কম্পেয়ার করো, তাহলে মাইনাস ডেল ভি ডেল ওয়াই সমান 4। এখান থেকে মাইনাস ডেল ভি সমান 2 ডেল এক্স, এখান থেকে মাইনাস ডেল ভি সমান 4 ডেল ওয়াই। আচ্ছা, এখান থেকে ইন্টিগ্রেশন করে দিচ্ছি, তাহলে ভি সমান মাইনাস 2x প্লাস c1, এখান থেকে এটাকে ভি2 এটাকে ভি1 লিখছি, ভি1 ভি2 সমান মাইনাস 4y প্লাস c2। তাহলে এখানে দেখো আমাদের ভি সমান হবে ভি1 প্লাস ভি2, অর্থাৎ মাইনাস 2x মাইনাস 4y, এইটা আর এইটা যোগ করে দিচ্ছি, প্লাস c1 প্লাস c2, মানে মাইনাস 2x মাইনাস 4y, এই দুটো মিলে একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, c1 আর c2 মানে দুটো কনস্ট্যান্ট যোগ করলে কনস্ট্যান্টই হয়। এক কাজ করি, আমাদের বাউন্ডারি কন্ডিশন দিয়েছে x সমান 0 y সমান 0 মূল বিন্দু, তাহলে x সমান 0 y সমান 0-তে ভিটাও 0 বসিয়ে দাও। ভি এর জায়গায় 0 বসালে 0 সমান, এটা তো একটা লাইন, অর্থাৎ এটা 0 প্লাস 0 প্লাস সি, তাহলে এখানে কি পাচ্ছি, সিটা 0। তাহলে অ্যাকচুয়াল যে সমীকরণ আমাদের কি আসছে, ভি সমান মাইনাস 2x মাইনাস 4y, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সমীকরণ। এটা বার করার জন্য আমরা কোনো দাগ নাম্বার দিইনি, এরপর আমরা বাম স্তম্ভ ডান স্তম্ভে প্রবেশ করব। তাহলে ইটা দেওয়া ছিল, ই থেকে আমরা ভিটা কিভাবে বার করলাম আশা করি বুঝতে পেরেছো। ভালো করে একবার দেখে নেবে পুরো মানে পেজটা, যেহেতু ইন্টিগ্রেশনের পার্ট, আগেই বলেছি ইন্টিগ্রেশন তোমাদের নেই, কিন্তু নেই নয় মানে সায়েন্স ইন্টিগ্রেশন আমার না থাকে নাকি সেটা নয়, 4th সেমিস্টার ঢুকে দিয়েছে, যেটা একটা মারাত্মক মারাত্মক মানে কি বলবো, হয়তো তোমাদেরকে চাপ কম করতে দিয়েছে কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে সেটাই বড় চাপের, ঠিক আছে? তো আচ্ছা, এই টার্মটা একটু মুখস্থ রাখো, আমি এটাকে আবার লিখবো। ভি এর রাশিমালা পেয়েছি মাইনাস 2x মাইনাস 4y। ওকে, আমরা দাগ নাম্বারটা পাশে দিয়ে রাখছি 31। এরপর আমাদের ফলো করতে থাকো। এক কি বলেছে, 4,0 বিন্দুতে বিভব, এম মানে হচ্ছে মিটার, 4 মিটার দূরে আর কি। তাহলে এক্স এর জায়গায় 4 আমরা বসাচ্ছি এইভাবে, একের জন্য x সমান 4 বসাও, y সমান 0 বসাও, তাহলে এখান থেকে কি পাচ্ছি, ভি মানে
4 দুগুণে 8, তাহলে -8 -0 মানে হচ্ছে -8 ভোল্ট। অপশন খোঁজো। 31 মানে হচ্ছে একের দাগে অ্যান্সার হবে। একের দাগ মানে হচ্ছে 31-এর 1 কোনটা অ্যান্সার হচ্ছে -8 মানে বিটা। বি মানে হচ্ছে অপশন বি, তাহলে বি অ্যান্সার, এটা হচ্ছে অপশন বি, এটা হচ্ছে -8 ভোল্ট। আমি পাশে অ্যান্সারও লিখে দিচ্ছি যাতে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। দুই একটা -4,0, তাহলে x সমান -4, অত লিখবো না, -4,0 লিখছি, তোমরা বুঝে নিতে পারবে। অর্থাৎ x এর জায়গায় -4, এই সমীকরণটা বসা, এটা হচ্ছে অ্যাকচুয়াল সমীকরণ যেটা আমরা এতক্ষণ ধরে বার করলাম। তাহলে -2 অফ -4 -4 ইন্টু 0, 8 -0 মানে 8, 8 কোথায় আছে? আচ্ছা 8 খোঁজো। এ তে আছে আবার সি তে আছে, কি করা যাবে? ওএমআর শিট তো দুটো দাগ ফলো করবে না, যে কোনো একটা ফলো করবে, ঠিক আছে, যেটা অ্যান্সার করবে অসুবিধা নাই, স্যাররাও দেখতে পাবে। তো এটা যদি হয় তাহলে অপশন এ, আর সিটা যদি হয় অপশন সি। এক কাজ করি, দুইয়ের দাগে অ্যান্সার হচ্ছে, যদি এটা করি তাহলে অপশন এ, অথবা সিটা করলে অপশন সি। এটা হচ্ছে 8 ভোল্ট, দুটোই অ্যান্সার দেওয়া আছে, তাই আমি অবলিক দিয়ে লিখে রাখলাম, লাস্টে গিয়ে মেলাচ্ছি না, নিশ্চয়ই আরেকটা 8 আসবে, তাই দুটো 8 দিয়েছে। আচ্ছা 0,4 বিন্দুতে তিনেরটা 0,4, তাহলে এক্স এর জায়গায় বসাও, এক্স এর জায়গায় 0, এই সমীকরণে -2 ইন্টু 0 -4 ইন্টু ওয়াই এর জায়গায় 4, কত হচ্ছে 0 -16 মানে -16 ভোল্ট। তাহলে অপশন মেলাও, এরপর তিনেরটা অ্যান্সার পেলাম -16 ভোল্ট, মানে হচ্ছে অপশন ই। ওই জন্য এটা দেওয়া আছে, অপশন এ তে দেওয়া আছে দেখো। তাহলে তিনের অ্যান্সার আসছে ই, মানে হচ্ছে অপশন এ, মানে হচ্ছে -16 ভোল্ট। ঠিক আছে, অনেকগুলো ডাটা লিখছি। চারেরটা, এতগুলো অপশনের মধ্যে দেখো ই একটাই আছে, ওই জন্যই ওইটা দিয়েছে, বাকিগুলো সব ABCD পরপর দিয়েছে। 34টা কি বলেছে? 0,-4। আচ্ছা 0,-4, এটার জন্য এক্স এর জায়গায় 0 বসাও, তাহলে -2 ইন্টু 0 -4 ইন্টু -4 মানে 16 ভোল্ট। 16 কত অ্যান্সার আছে? 16 আছে অপশন ডি। ডি মানে এরপর খোঁজো আবার, 4-এর দাগের হচ্ছে অপশন ডি, তাহলে 4-এর হচ্ছে লাস্টেরটা। আচ্ছা 4-এর অ্যান্সার হবে অপশন ডি, মানে হচ্ছে অপশন ডি, ডিতেই আছে, মানে হচ্ছে কত 16 ভোল্ট। ঠিক আছে, লাস্টে একটাই পড়ে আছে দেখো, ওইটা দেখে বসিয়ে দিতে পারো। 4,-4 বিন্দুতে আমি বার করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, 4,-4, তাহলে এখানে এক্স এর জায়গায় -4, এক্স এর জায়গায় 4, ওয়াই এর জায়গায় -4, -2 ইন্টু 4 -4 -4, তাহলে -8, 4 16, -8 প্লাস 16, ওই যে বললাম দুটো 8 আছে না, এই জন্য একটা 8 আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? এই দুটোই তো 8 ছিল, তার মানে 5-এরটা অ্যান্সার হচ্ছে 5-এরটা অ্যান্সার কোনটা হবে? এ অফ এ অথবা সি অফ সি, তোমরা যেটা ইচ্ছা দাগ দেবে, মানে হচ্ছে 8 ভোল্ট। সো কমপ্লিট। ওকে, শেষ হলো আমাদের। এটা তোমরা এক কাজ করবে, ওএমআর শিট তো দুটো দাগ ফলো করবে না, বুঝলে তো, কম্পিউটারের খাতা দেখা হবে। তো এটা যদি এ অপশন করে তাহলে এটা সি করবে, অথবা যদি এটাকে কেউ এ করে তখন এটা সি করবে। ওদেরও অপশন দেওয়া থাকবে যে এটাও অ্যান্সার হতে পারে, ওইটাও অ্যান্সার হতে পারে, এরকম যদি অ্যান্সার দেয় তবে দেবে না, এটা আশা করছি, মানে সবই কি বলবো, আশাই বাঁচে চাষা, দেবে না আশা করছি, দুরকম একই অপশন দেবে না, এটা ধরে নিয়ে আগাচ্ছি। ঠিক আছে, আজকের মতো কমপ্লিট। ঠিক আছে, তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো স্যার এই পেজটা ওই পেজটা, যখন যেটা পাচ্ছি সেটাই দিচ্ছি তোমাদের রিকোয়েস্ট মতো, আর যেটা বেশি ইম্পর্টেন্ট বেশি কঠিন মনে হবে সেগুলোকে আগে করছি আর কি। আর দেখবে যখনই গোটা 10 পেজ কমপ্লিট হয়ে যাবে না, বাকি সমস্ত পেজ নিজেরাই করে নিতে পারবে, আর কোনো চাপ হবে না, কারণ ওই কমন আসবে, তো ওই কোশ্চেনগুলি বারবার ঘুরিয়ে ফিরে আসবে। সো অসুবিধা হবে না। আর তোমাদের যদি এই ভিডিওগুলো এতটুকু সাহায্য করছে যদি মনে হয়, তাহলে আমাদের সাথে জুড়ে থাকো। কেন? পরের সেমিস্টার মানে 4th সেমিস্টারের জন্য, তখন আমাদের 2nd সেমিস্টারের জন্য ভিডিও আসবে, 4th সেমিস্টারের জন্য একসাথে আসবে, অর্থাৎ 2nd and 4th সেমিস্টার। ঠিক আছে, এখন এবারে 1st সেমিস্টারের জন্য দিতে পারলাম না, নিজেরও কাজের চাপ, প্লাস হচ্ছে আমার কাছে বইটা অ্যাভেলেবেল থাকে না, হাতে থাকে না আর কি, রাইমার্টিনের বইটা, এটা ছিল বলে এটা দিকে তোমাদের সমাধান করালাম। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই লাইক দেবে, তাহলে আমাদের পরে ভিডিও বানাতে উৎসাহিত হব। ঠিক আছে, আর তোমাদের মতামত জানানোর জন্য আমাদেরকে কমেন্ট করতেও ভুলবে না। সো তোমাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিতেও ভুলো না কিন্তু, কারণ একটা শেয়ার মানেই তোমাদের একটা বন্ধুকে সাহায্য করা। আমি যেমন তোমাদেরকে সাহায্য করছি তোমাদের সামনে পরীক্ষার কথা ভেবে, তেমনি তোমাদের দায়িত্ব তোমার বন্ধুদেরকেও সাহায্য করা, তাই তো? ওকে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যেটা কঠিন থাকবে বেশি বা যেটা বেশি তোমাদের জন্য আটকাতে পারে সেই পেজটাকে আগে ধরবো। ওকে, টাটা, বাই বাই।